আচ্ছা দেখ, কস্ট অফ ক্যাপিটালের একটাই ক্লাস হয়েছিল তাই তো, আর কালকে হোমওয়ার্ক দিয়েছিলাম অনেকগুলো অঙ্ক। তো অঙ্কের নাম্বার গুলো আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি দেখছি কত কত নাম্বার বলেছিলাম দেখ তো। দাঁড়া আমি বলছি কত কত নাম্বার বলেছিলাম হোমওয়ার্ক গুলো, 1 মিনিট। এই দেখ, এই কোথায় কোথায় এই বলেছিলাম কস্ট অফ ক্যাপিটাল, এই অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম। কি কি দিয়েছিলাম? হোমওয়ার্ক দিয়েছিলাম 39, 44, 41, 45, 55, নাম্বার 1, 4, 5, 6, অর্থাৎ প্রথম ক্লাসে যে ক্লাস করিয়েছিলাম তার উপর বেস করে, ঠিক আছে, তার ওপর বেস করে এই অঙ্কগুলোই দিয়েছিলাম। এই অঙ্কগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা অঙ্ক দিয়েছিলাম, এবং 9টা অঙ্কের ওই যে 9টা অঙ্কের যে সলিউশন করা আছে তার ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম, মানে এটা বাড়িতে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, হোমওয়ার্কের ভিডিও দিয়ে দিয়েছিলাম। আজকেও ক্লাস করাবো, তারপর তার হোমওয়ার্ক দেবো, ঠিক আছে, তার ভিডিও আবার দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখ, তো আজকে করাচ্ছি কস্ট অফ ক্যাপিটালের মেনলি তো তিনটেই বড় বড় পোর্শন ছিল। তিনটে বড় বড় পোর্শন কি কি ছিল? তিনটে বড় বড় পোর্শন ছিল কস্ট অফ ক্যাপিটালের। একটা ছিল ডিবেঞ্চার, একটা ছিল প্রেফারেন্স শেয়ার, আর একটা হচ্ছে ইকুইটি শেয়ার। তো ডিবেঞ্চার করা হয়ে গেছে, ডিবেঞ্চার করা হয়ে গেছে, প্রেফারেন্স শেয়ারও করা হয়ে গেছে। আজকে করাবো কি ইকুইটি শেয়ার, ঠিক আছে। তাহলে কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি লেখ, আজকে এটা করাবো, এটা লেখ কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি, কথা বলিস না নেই, কস্ট অফ ইকুইটি, ঠিক আছে। এবার এই কস্ট মানে কস্ট অফ ইকুইটি, ঠিক আছে। তো তো কস্ট অফ ইকুইটিকে শর্টে কি বলে, এর সংকেত কি বলে, কি বলেছিলাম, কে ই, কে ই, ই ফর ইকুইটি আর কে ফর ক্যাপিটাল, ঠিক আছে। কস্ট অফ ইকুইটি, এটার 6টা টপিক হয়, 6 ধরনের হয়, 6 ধরনের শিখতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর এখানে ধর 6টা করে দিন, 6টা। প্রথমটাকে বলে ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ, প্রথমটাকে লেখ ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ। তারপরেরটাকে বলে ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ উইথ গ্রোথ, ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ উইথ গ্রোথ। তারপর লেখ আর্নিং প্রাইস অ্যাপ্রোচ, আর্নিং প্রাইস অ্যাপ্রোচ। তারপর লেখ আর্নিং প্রাইস অ্যাপ্রোচ উইথ গ্রোথ। আর্নিং প্রাইস অ্যাপ্রোচ উইথ গ্রোথ। নেক্সট লেখ ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেল। এন্ড লাস্ট লেখ রিয়ালাইজড ইল্ড অ্যাপ্রোচ, রিয়ালাইজড ইল্ড অ্যাপ্রোচ, ঠিক আছে, রিয়ালাইজড ইল্ড অ্যাপ্রোচ।
ঠিক আছে, আমরা আমরা তাহলে কটা হলো, 1 2 3 4 5 6, ছটা মেথড, মানে এই টপিকের উপর ছটা মেথড হয়, সবচেয়ে বড় এটাই, সবচেয়ে বড়। ঠিক আছে, তো তো ছটা হয়, তার মধ্যে আমরা সবার প্রথম আমরা আরম্ভ করব এইটা, ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেল, এখান থেকে আরম্ভ করব, অর্থাৎ সিএপিএম মডেল, এই মডেলটা দিয়ে স্টার্ট করব, সিএপিএম মডেল। এই মডেল শেষ হয়ে গেলে চলে যাব কোথায়, রিয়ালাইজড ইল্ড অ্যাপ্রোচে। তাহলে এই দুটো কমপ্লিট করে তারপর প্রথম দিয়ে এই চারটে আসবো। ঠিক আছে, তো তারপর তো বইয়ে কি অঙ্ক আছে দেখবো, এখন বই পড়ে, এখন বই না। আচ্ছা, সবার টকা হয়ে গেছে আশা করছি। উপরে হেডিং দে, লিখতে পেরেছিলি? হেডিং দে, হেডিং দিয়ে লেখ, লেখ ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেল, লেখ ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেল, অর্থাৎ সিএপিএম মডেল। সিএপিএম মডেল, মডেলটার নাম হচ্ছে সিএপিএম মডেল। বেসিক্যালি দেখেছি এই মডেলের ওপর সিইউতে সেরকম অঙ্ক আসেনি আজ পর্যন্ত, কিন্তু এই মডেলের উপর থিওরি আসে, এই মডেলের উপর থিওরি খুব আসে সিইউতে। ঠিক আছে, তো তো এবছর তো তোরা প্রথম ব্যাচ, আসলেও আসতে পারে অঙ্ক। ঠিক আছে, তো শিখে তো রাখি সিএপিএম মডেল। ঠিক আছে, তো এর ফর্মুলাটা কি, এর ফর্মুলাটা দেখি, লেখ কে ই ইকুয়াল টু আর এফ, কি লিখলাম, কে ইকুয়াল টু আর এফ প্লাস বিআই, এই যে লিখলাম বিআই, ব্র্যাকেটে লিখবো কি, আর এম মাইনাস আর এফ, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেল বের করার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেল বের করার ফর্মুলা হচ্ছে এটা। লিখেছিস প্রত্যেকে ফর্মুলা, ফর্মুলা লেখার পর প্রতিটার ফুল ফর্ম গুলো লিখে দিই। কে ই মানে, আচ্ছা কে ইটাও লিখে দিই, লেখ প্রতিটা ফুল ফর্ম লেখ, কে ই কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কস্ট অফ, শুনিস আমি বলছি, ঠিক আছে সুবিধা হবে, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কে এর ফুল ফর্ম কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আর এফ, আর এফ হচ্ছে কি, রিস্ক ফ্রি, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। ঠিক আছে, কে ই হলো, আর এফ হলো, এবার বিআই, ফর্মুলা কি, বিটা কোএফিসিয়েন্ট, বিটা কোএফিসিয়েন্ট। ঠিক আছে, সব লেখা হয়ে গেছে। ও আরেকটা বাকি, আর এম, আরেকটা বাকি আছে আর এম, কি লিখলাম, যদি পরীক্ষাটা থিওরিও আসে, যদি তোর পরীক্ষাটা থিওরিও আসে, এইটুকু তো, এইগুলো তো লিখতেই হবে তোকে, থিওরিতেও এইগুলো লিখতে হবে, কিছু করার নেই, এগুলো লিখতেই হবে, থিওরিতে আসলে এগুলো লিখতে হবে। তুই 2 3 লাইনের ডেফিনেশন দিলি, তারপর এটা কি করে হলো এটা দিতেই হবে, ফর্মুলা দিতেই হবে তোকে। ঠিক আছে, তো আচ্ছা, মার্কেট রেট অফ রিটার্ন, কি লিখবো, মার্কেট রেট অফ রিটার্ন, এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো এবার কনসেপ্টটা বুঝবো। ঠিক আছে, সবাই টুকে নে এটা, কমপ্লিট হয়ে টোকা, আচ্ছা সবার কমপ্লিট হয়ে গেছে। দেখ একটা উদাহরণ দিচ্ছি, এটা বুঝবো। হ্যাঁ, এখানে এই যে ফর্মুলাটা আছে না, ফর্মুলাটা তোকে না ডিটেলসে বুঝতে হবে, ফর্মুলাটা বুঝবো, মুখস্থ না, ফর্মুলা তো প্রতিটা ফর্মুলা বুঝবো। এই আর এফ বলতে কি বোঝায়, আর এফ এর ফুল ফর্ম তো লিখলাম, বাট জিনিসটা কি, ঠিক আছে, এগুলো সব একটা করে বুঝবো। তো তার জন্য ধর একজন ভদ্রলোককে তোলা হয়েছে যার নাম রাম। ঠিক আছে, একজন ভদ্রলোককে তোলা, যার নাম রাম। এবার ওর কাছে না প্রচুর টাকা আছে, ওর কাছে প্রচুর, ফিনান্সিয়াল প্ল্যানিংটা বুঝতে হবে এটা, ওর কাছে প্রচুর টাকা আছে। ধর রামের কাছে প্রচুর টাকা আছে, টাকাটা কত, লিখছি টাকাটা কত, 1 কোটি টাকা আছে। ঠিক আছে, ও এটা, ও বিভিন্ন কাজ করতে পারে 1 কোটি টাকা দিয়ে। ঠিক আছে, তো তো ওর প্রথমে ছোট্ট মাথায় ওর যেটা এসছে, বলছে না 1 কোটি টাকা আছে, ও স্টেট ব্যাংকে চলে গেল, সোজা স্টেট ব্যাংকে চলে গেল। স্টেট ব্যাংকে ও কি করলো, 1 কোটি টাকা ফিক্সড করে দিল, ফিক্সড, কি বললাম, স্টেট ব্যাংকে 1 কোটি টাকা ফিক্সড করে দিল। কেন বলছে, যে না আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি কোনো রিস্ক নিতে চাই না, এই টাকাটা আমি স্টেট ব্যাংকে রাখলাম, যেমন টাকাটা যেন মান না যায়, টাকাটা যেন মান না যায়, বা 1 কোটি টাকা রাখলে যেন 1 কোটি টাকা কম না পায়, 1 টাকাও যেন কম না পায়।
তাহলে তোরা তো নিশ্চয়ই জানিস ব্যাংকে যদি ফিক্সড করা হয় তাহলে একটা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যায়, 6 থেকে 7%। আমি মনে করলাম রেট দিচ্ছে কত, মনে করলাম 6% রেট দিচ্ছে, 6% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে। তার মানে ও 1 কোটি টাকা জমা রেখেছে, তার মানে ও কত টাকা পাবে? 6% কি, 6%টা কি বলে দিই, পার অ্যানাম। তাহলে 1 বছর পর যদি হিসাব করি তাহলে কত টাকা হতে পারে? 1,06,00,000 টাকা হবে। তার মানে কোনো রিস্ক নেই তো এখানে, এখানে কোনো রিস্ক আছে কি? এখানে কি কোনো রিস্ক আছে? আমি কি বলতে পারি এখানে রিস্ক ফ্যাক্টরটা কত, বল দেখি এখানে রিস্ক ফ্যাক্টরটা কত? এখানে রিস্ক ফ্যাক্টরটা কত? 0 না? এখানে কোনো রিস্ক নেই, সত্যি তো, যে যার মধ্যে মানে ওর ক্ষমতা নেই, সত্যি ওর রিস্ক নেওয়ার ক্ষমতা নেই, ও রিস্ক নিতে পারছে না। এবার এই 1 কোটি টাকাকে ও কি খুব বেশি টাকা করতে পারবে? এটাকে খুব বেশি টাকা করতে পারবে না। কিন্তু যারা প্রপার বিজনেসম্যান, ওরা কি করবে? প্রপার বিজনেসম্যান ও 1 কোটি টাকা ও ব্যাংকে রেখে ফেলে দেবে না। যারা অরিজিনালি বিজনেসম্যান ও 1 কোটি টাকা কি করবে? এমন কোনো জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবে যেখান থেকে 1 কোটি থেকে 1.5 কোটি করা যায়, 2 কোটি করা যায়, 3 কোটি, 4 কোটি, 5 কোটি করা যায়। এই চিন্তা ভাবনা করবে। আর ওই চিন্তা ভাবনা করার জন্য এখানে পড়তে এসেছিস, মানে আজকের ক্লাসটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এইগুলোই শেখায় ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা, ঠিক আছে? তখন এবার ধর রামের এক বন্ধু আছে, ধর আগরওয়াল। রামের এক বন্ধু আছে আগরওয়াল। তো আগরওয়ালের সঙ্গে কথাবার্তা বলতে বলতে রাম বুঝতে পারলো, তো আগরওয়াল বললো 1 কোটি টাকা কি করেছিস ব্যাংকে ফিক্সড করেছিস? বলছে হ্যাঁ। বলছে তুই এখানে না থেকে তুই কর্পোরেট ওয়ার্ল্ডে ইনভেস্ট কর। কর্পোরেট মানে শেয়ার মার্কেটে টাকা লাগা। বলছে আমি শেয়ার মার্কেট নলেজই নেই, টাকা লাগাবো কি করে? বলছে শেয়ার মার্কেটে নলেজ নিয়ে টাকা লাগাবো কি করে? আর শুনেছি শেয়ার মার্কেট তো স্পেকুলেটিভ মার্কেট, ফাটকা মার্কেট, ঠিক আছে? যদি পুরো ডুবে যায় তাহলে তো আমি শেষ হয়ে যাব, ঠিক আছে? বলছে রিস্ক তো নিতেই হবে, রিস্ক না নিলে তাহলে কি করে বড় হবে? রিস্ক তো নিতেই হবে। বলছে আমি তো রীতিমতন শেয়ার মার্কেট টাকা লাগাচ্ছি, আমি বেশ ভালো টাকা কামাচ্ছি, শেয়ার মার্কেট টাকা লাগাচ্ছি, তার জন্য কি একটু নলেজ রাখতে হবে, তারপর শেয়ার মার্কেট টাকা লাগাতে হবে, ঠিক আছে? যদি নলেজ নাও থাকে তার জন্য টাকা লাগানো যায়, ঠিক আছে? তো এবার এবার তোকে বুঝতে হবে, এবার এই আগরওয়ালের কথা শুনে ও 1 কোটি না হলেও কিছু টাকা ইনভেস্ট করলো, সেটাই আর কি বোঝাবো। এখানে দেখ, আর তোরা তো জানিস শেয়ার মার্কেট টাকা লাগালে রিস্ক নিতে হয় কি নিতে হয় না? রিস্ক নিতে হয়। কিন্তু এখানে কি কোনো রিস্ক নিতে হচ্ছে না? রিস্ক নিতে হচ্ছে না, টাকাটা কম। এখানে রিস্ক নিতে হচ্ছে, প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে যেতে পারবে, প্রচুর টাকা হয়ে যেতে পারে। 1 কোটি টাকাকে 10 কোটি, 15 কোটি, 20 কোটিও হয়ে যেতে পারে, ঠিক আছে? আবার 1 কোটিটা জিরোও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো রিস্ক নিতে হবে, রিস্ক নিতে হবে। তো দেখ, এখানে যে রিস্ক ফ্যাক্টরটা বললাম না, এই যে এখানে রিস্ক ফ্যাক্টরটা বোঝালাম, এটাকে বলা হয় বিটা। এটাকে বলা হয় কি জানিস তো? বিটা। রিস্ক ফ্যাক্টরকে আমরা বলি বিটা। রিস্ক ফ্যাক্টরকে বলি আমরা বিটা। তো ব্যাংকে ধর আজকে যদি আমি কোনো ফিক্সড করি, সেখানে কি আমার কোনো রিস্ক? সত্যি তো কোনো রিস্ক নেই, ব্যাংকে টাকা রাখলে তো আমার কোনো রকমের কোনো রিস্ক নেই। তার মানে এখানে আমার রিস্ক নেই, মানে রিস্ক জিরো, অর্থাৎ বিটার মান জিরো। বিটার মান জিরো, যেখানে রিস্ক নেই তাকে বলা হয় রিস্ক ফ্যাক্টর জিরো, মানে বিটা জিরো, ঠিক আছে? এইবার ধর ওই আগরওয়ালের কথা শুনে রাম ধর শেয়ার মার্কেট টাকা লাগালো, ও কিন্তু শেয়ার মার্কেট কোনো নলেজ নেই। বলছে শেয়ার মার্কেট যদি নলেজ না থাকে তাহলে তুই নিফটিতে টাকা লাগা, নিফটি। এবার তোরা তো নিশ্চয়ই আইএফএস পড়বি, ওখানে দেখবি আসবে নিফটি কথাটা, আসবে নিফটি কথাটা বেরিয়ে আসবে। এবার দেখ নিফটি জিনিসটা কি, নিফটির মধ্যে বিভিন্ন কোম্পানি পড়ে। এবার নিফটির মধ্যে কি কি কোম্পানি পড়ে তোকে দেখিয়ে দিচ্ছি। 50টা কোম্পানি আছে, টপ 50 কোম্পানি আছে।
এই দেখ লিস্ট বেরিয়েছে দেখতে পাচ্ছিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আছে, দেখ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আছে, এইচডিএফসি ব্যাংক আছে, ভারতী এয়ারসেল আছে, এসবিআই আছে, আইসিআইসিআই ব্যাংক আছে, টিসিএস আছে, বাজাজ ফাইন্যান্স আছে, হিন্দুস্তান লিভার আছে, ঠিক আছে, ইনফোসিস আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে। তো এরকম বহু কোম্পানি আছে, ঠিক আছে। এখানে তো প্রথম 15টা কোম্পানি দেখলি, এরকম করে টপ 50 কোম্পানি আছে, ঠিক আছে। নিফটির মধ্যে, নিফটির মধ্যে টপ 50 কোম্পানি আছে। তো এখানে বলতে চাই যে তার মানে যার নলেজ নেই, ধর আগরওয়ালের কথা শুনে তখন টাকা লাগাচ্ছে, ওর নলেজ নেই নিফটি কোন কোম্পানিতে টাকা লাগাবে, রিলায়েন্সে লাগাবে নাকি টিসিএস এ লাগাবে, মানে টাটাতে লাগাবে, নাকি ধর আরো বড় বড় কোম্পানি আছে, কোথায় টাকা লাগাবে ওর সেরকম কোনো নলেজ নেই, ঠিক আছে। এই কেসে ও কোথায় টাকা লাগালো, নিফটিতে টাকা লাগালো, নিফটি, নিফটি, নিফটিতে টাকা লাগানো, ঠিক আছে। আর নিফটি মানে, নিফটি কি, নিফটি মানে হচ্ছে একটা বাস্কেট, একটা বাস্কেট যেখানে টপ টপ কোম্পানি থাকে, যেখানে টপ টপ কোম্পানি, এটা একটা বাস্কেট যেখানে টপ টপ কোম্পানি থাকে, তো ওখানে টাকা লাগালো, নিফটিতে টাকা লাগালো, ঠিক আছে। এবার নিফটির, নিফটির কথাটা শুনবি, নিফটির রিস্ক কত মনে রাখবি, যদি গুগলেও সার্চ করিস নিফটির রিস্ক রেট কত বলতো, 1, নিফটির রিস্ক হচ্ছে 1, কি বললাম, নিফটির রিস্ক কত, 1, নিফটির রিস্ক কত, 1, বিটা, বিটা মানে রিস্ক ফ্যাক্টর, নিফটির রিস্ক হচ্ছে কত, 1, ঠিক আছে, নিফটির রিস্ক 1। এবার এবার তোকে বুঝতে হবে, এখানে স্টেট ব্যাংকে টাকা লাগলে আমার রিস্ক নেই, কিন্তু নিফটিতে টাকা লাগালে আমার রিস্ক হচ্ছে 1, ঠিক আছে। এবার দেখ, যখন আমি স্টেট ব্যাংকে টাকা লাগালাম তখন কোনো রিস্ক নেই, আমি কত পার্সেন্ট পাচ্ছি, 6%। এবার নিফটিতে টাকা লাগালে আমার কিছু তো রিস্ক নিতে হবে, রিস্ক নিলাম কত, 1 রিস্ক নিলাম, রিস্ক 1, নিফটির মান 1 হয়, ঠিক আছে, নিফটির মান 1 হয়। এবার ধরে নিচ্ছি এর রেট কত চলছে, এর রেট চলছে 12%, এর রেট চলছে 12%। তাহলে ভাব তুই রিস্ক কতটা নিলি এক্সট্রা, রিস্ক কত নিলি, 1 নিলি এক্সট্রা, কতটা এক্সট্রা পেলি, 6% এক্সট্রা পেলি না, 6% এক্সট্রা পেলি, রিস্ক 1 নেওয়ার ফলে তুই কতটা কতটা এক্সট্রা কামাতে পারছিস, 6% এক্সট্রা কামাতে পারছিস, 6% এক্সট্রা কামাতে পারছিস। এবার সাপোজ তুই রিলে ইনভেস্ট করি, রিল, রিল বুঝতে পারছিস, রিল, রিলায়েন্সে ইনভেস্ট করেছিস, রিলায়েন্সে ইনভেস্ট করেছিস। এবার রিলায়েন্সের বিটা কত, রিলায়েন্সের বিটা কত, রিলায়েন্সের বিটা কত। এবার বিটার মান, রিলায়েন্সের বিটা তো 1-এর বেশিও হতে পারে, 1-এর কমও হতে পারে। এই যে আমি এগুলো বিটা বলছি না, এগুলো গুগল দেখেও তোকে বলছি, তো চাপ নেই, তোকে পরীক্ষার কোশ্চেনে বিটার মান বলে দেবে, কোশ্চেনে বিটার মান বলে দেবে। আমি জিনিসটা বলছি, ব্যাপারটা কি, রিলায়েন্সের বিটার মান 1.15, রিলায়েন্সের বিটার মান কত বললাম, 1.15, ঠিক আছে। তো 1.15, রিলায়েন্সের বিটার মান কত বললাম, 1.15। তাহলে তাহলে তুই ভাব, তুই ভাব, একে যদি 6% হয়, একে যদি 6% হয় তাহলে 1.15তে কত, ইউনিটারি মেথড করবি, একে যদি, একে যদি 6% হয় তাহলে 1.15তে কত হবে, 6 ইন্টু 1.15 কত হচ্ছে, 6.90, ঠিক আছে, 6.90। না না না, একে 12% না, ডিফারেন্সটা হচ্ছে, ডিফারেন্স, এই যে লিখলাম, একে 6% এক্সট্রা কামাতে পারছিস। তুই যদি ব্যাংকে টাকা লাগাস 6% তোকে রেট দেবে, কিন্তু তুই নিফটিতে টাকা লাগাস তাহলে নিফটির রিস্ক হচ্ছে 1, এক রিস্ক নেওয়ার জন্য তুই 12% কামাতে পারবি। তাহলে তুই ব্যাংকে টাকা না লাগিয়ে যদি নিফটিতে টাকা লাগাস কতটা এক্সট্রা কামাতে পারবি, 6% এক্সট্রা কামাতে পারবি, 6% এক্সট্রা কামাতে পারবি। এবার লোকে বলবে তাহলে আমি ব্যাংকে টাকা লাগিয়ে আমি 6% টাকা কামাচ্ছি, আর নিফটিতে হলে কত হচ্ছে দেখ, 6.90, রিলায়েন্সে যদি টাকা লাগা 6.90 এক্সট্রা, এক্সট্রা কামাই ব্যাংকে লাগালে তো তুই 6% কামাচ্ছিস, ও ছাড়াও এছাড়াও তুই রিলায়েন্সে টাকা লাগালে আরো 6.90 এক্সট্রা কামাচ্ছিস, তাহলে টোটাল কত কামাতে পারছিস, 12.90 কামাতে পারছিস এক্সট্রা, মানে 12.90 কামাতে পারছিস, ঠিক আছে। তো তো এটাই তোকে বলতে চেয়েছি, 12.90 কামাতে পারবি। ভ্যালু অফ 1 বিটা
কত বেরোলো? ভ্যালু অফ 1 বিটার ভ্যালু 6%। বুঝতে পারছিস ডিফারেন্সটা না লিখলেও চলবে। তাহলে ভ্যালু অফ 1.15 বিটা, রিলায়েন্স কোম্পানি টাকা লাগাতে, তাহলে কত হচ্ছে? 1.15 বিটার ভ্যালু কত হলো? 6 ইন্টু 1.15, ঠিক আছে? তাহলে কত হলো? 6.90। এই যে এত হলো 12.90 হচ্ছে, ঠিক আছে তো? 12.90। এবার এটা তো তুই বুঝতে পারলি ব্যাপারটা। তুই ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেলে তোর কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বেরোলো 12.90 উইদাউট ফর্মুলা ছাড়া তুই করলি, কনসেপচুয়ালি এটা আসলে 12.90। এবার এটাই যে ফর্মুলা করে দেখবি আদৌ কি 12.90 বেরোচ্ছে, এটাই করে দেখতে হয় ফর্মুলাতে 12.90 বেরোচ্ছে কিনা, ঠিক আছে তো? 12.90 বেরোচ্ছে কিনা এটাই তোকে ফর্মুলাতে করে দেখতে হবে, ঠিক আছে তো? দেখি হয়েছে সবার টোকা? দেখ, যদি টোকা হয় তাহলে তুই দেখতে পারিস এখানটায়। এই দেখ, ফর্মুলাটা এই পাতায় ছিল না, আগের পাতায় ছিল ফর্মুলা। এই দেখ, তাহলে রিস্ক আরএফ মানে কি? স্টেট ব্যাংকে টাকা লাগালে, ফিক্সড করলে তোকে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছিল? 6%। ওটাকে কি বলে? ওটাকেই তো রিস্ক ফ্রি। তাহলে 6%, তাহলে 6% মানে কত লিখবি? 0.06 প্লাস বিটা। বিটা কত বলেছে এখানে? বিটা কত বলেছে? 1.15। কারণ রিলায়েন্সে টাকা লাগালে রিলায়েন্সের বিটা কত? 1.15। আর আরএম মার্কেটে টাকা লাগালে মার্কেটের রিটার্ন কত? মার্কেট মানে নিফটি। মার্কেট মানে কি বলেছিলাম? নিফটি হচ্ছে একটা বাস্কেট, যেখানে নিফটিটাকে মার্কেট দিয়ে কম্পেয়ার করা হয়, ঠিক আছে? মার্কেট কত বলেছিল? মার্কেট রিটার্ন বলেছিল কত? 1%, না? মার্কেট 1 বলেছিল। মার্কেট তো 1 বলেছিল। তো মার্কেট 1 বলেছিল মানে মার্কেট 1 মানে কি? মার্কেটের বিটার রেট ছিল 1। এবার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট কত পার্সেন্ট রিটার্ন দেবে? 12%। 1 তো বিটা, রিটার্ন কত? 12%। রিটার্ন ছিল 12%, 0.12। আর এটা কি? আরএফ মানে 0.06। দেখ করে দেখ কত বলছে। কত হচ্ছে? 0.06 প্লাস 1.15 ইন্টু 0.06 কত হচ্ছে? করে দেখ। 0.129 টোটালটা, তাই তো? 0.129। এটাকে পার্সেন্টেজে করলে কত হবে? 12.9%। 12.9% এটা করলে, ঠিক আছে? বুঝতে পারলি এটা? ঠিক আছে, এই হলো সিএপিএম মডেলের ওপর অঙ্ক, ঠিক আছে? সিএপিএম মডেল, এই হলো কনসেপ্ট। ফর্মুলাতে তুই বুঝতে পারলি ফর্মুলাটা, আর নিচে কনসেপ্টটা বোঝালাম, ঠিক আছে তো? এবার অঙ্ক করব, বইয়ের অঙ্কে আসবো। কি আছে বল? কি আসেনি? কি আসেনি তোর? আমি করিনি, ও আমাকে বললাম, এটা আমি জানি না কত বেরিয়েছে। এটা 0.06 আর 1.15 এর সাথে 0.06 গুণ করলে কত হচ্ছে? ক্যালকুলেটরে আমাকে দেখ করে দিচ্ছি। দাদা আমি দেখে নিচ্ছি। 0.12 মাইনাস 0.06, 0.06 ইন্টু 1.15, 0.069 প্লাস 0.06, 0.129। ক্যালকুলেটর ঠিক করে ক্যালকুলেট করতে পারিস নি। 12.9। দেখ আমার তো বেরিয়ে গেল, সুন্দর। ক্যালকুলেটর নে প্রত্যেকে। এ দেখ না, মুখে মুখে বলে দিচ্ছি, 0.12 থেকে 0.06 বাদ দিলে 0.06ই হয়। 0.06 এর সঙ্গে 1.5 গুণ কর, কি বেরিয়েছে? তার সাথে 0.06 যোগ করে দে, ব্যাস অ্যান্সার বেরিয়ে যাবে। সব কটাতেই হবে। আচ্ছা আস্তে আস্তে দেখ, এই দেখ বলে দিচ্ছি, 0.12 মাইনাস 0.06, 0.06 বেরোলো ইন্টু 1.15, 0.069 বেরিয়ে গেল।
এবার এর সাথে যেটা বেরোলো তার সাথে 0.06 যোগ করব, 0.129 বেরিয়ে গেল, ইন্টু 100 করবো, এই দেখ অ্যান্সার বেরিয়ে গেল 12.9। এ কি এই ক্যালকুলেটর ওই ক্যালকুলেটর কি, অ্যান্সার তো সব জায়গায় সেম হবে। হ্যাঁ হ্যাঁ, কোন 1 2 ক্যালকুলেটর লেখ, এটা এটা মাইনাস এটা কর, 0.06 0.06 এসছে, ইন্টু কর 1.15, লিখেছিস তো, করে দেখ ইকুয়াল টু দিয়ে দেখ কত বেরোচ্ছে, 069, এর সাথে যোগ কর 0.06, তাহলে তো প্রচুর সমস্যা হবে এফএমএ ক্যালকুলেশন, এরকমই আসবে কিন্তু সব ক্যালকুলেশন। যাই হোক, বাদ এই অঙ্কটা হয়ে গেল, বোঝা গেল, এই অঙ্কটা বোঝা গেল, নেক্সট অঙ্কে চলে আসবো, তুই ঢুকেছিস তো? হয়েছে এটা, নেক্সট অঙ্ক দিচ্ছি, নেক্সট অঙ্ক দিচ্ছি, লেখ ওই সিএপিএম মডেলের উপরই অঙ্ক। শোন, এখানে পাশে লিখছি, স্টেট ব্যাংকে তুই যদি ইনভেস্ট করিস, স্টেট ব্যাংকে ইনভেস্ট করেছিস মানে ফিক্সড করেছিস স্টেট ব্যাংকে, স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিস, তোকে 10% ইন্টারেস্ট দেবে বলেছে, 10% ইন্টারেস্ট দেবে, 10%। তাহলে স্টেট ব্যাংকে যদি ফিক্সড করি 10% ইন্টারেস্ট দেবে, তাহলে স্টেট ব্যাংকে যদি আমি ইনভেস্ট করি, এখানে আমার রিস্ক ফ্যাক্টর কত, 0, তাহলে এটাকে কি বলবে, বিটার মান কত বলবে এখানে, 0। তাহলে পাশে লিখে দিলাম, এখানে লিখে দিলাম 0 বিটা, বিটা 0। কিন্তু তুই যদি এখানে টাকা না লাগিয়ে, তোর যদি নলেজ না থাকে, মার্কেটে টাকা লাগাবি, মার্কেট মানে নিফটি, নিফটিতে টাকা লাগাবি, নিফটিতে বিটার মান কত, 1, 1 বি, 1 বি, নিফটির বিটার মান 1 বি। এবার 1 বিটার মান কত সেটা তো তোকে বলে দেবে, বিটার মান কত। দেখ পরীক্ষার হলে তোকে না নিফটি বলবে না 1 বি বলবে, ও তোকে বলে দেবে মার্কেটে টাকা লাগালে রিটার্ন কত পার্সেন্ট পাওয়া যায়, ওটাই হচ্ছে নিফটি। আমি তোকে মানে প্র্যাকটিক্যাল কথা বললাম, হোয়াট ইজ নিফটি, ঠিক আছে তো। তো কত পার্সেন্ট বলছে এখানে, বলছে 25%, 25% মার্কেটে রিটার্ন দিচ্ছে, 25% দিচ্ছে। এইবার তোর ধর নলেজ আছে, তোর ধর নলেজ আছে, তুই রিলে টাকা লাগাবি, রিল যেটা বললাম, রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডে টাকা লাগাবে, ঠিক আছে। এবার রিলায়েন্সের বিটার মান কত যাচ্ছে, 1.5 বি, তুই অঙ্কটা করে ফেলতে পারবি এখান দিয়ে। তুই এখান দিয়ে নর্মালি তুই ভাব, তুই বললি স্যার আমি ফর্মুলায় করব না, উইদাউট ফর্মুলায় করব, কর উইদাউট ফর্মুলায় কর। 0 বিটার ভ্যালু 10, 10%, 1 বিটার ভ্যালু কত বল, 25%, তাহলে কত হচ্ছে ডিফারেন্স, 1 একে কত হচ্ছে এক্সট্রা 15%, তাহলে একে যদি 15% হয় তাহলে 1.5 এ কত বল, একে যদি 15 হয় তাহলে 1.5 এ কত, 1.5 ইন্টু 15 করে দেখ কত বেরোচ্ছে, করে দেখ ক্যালকুলেটর নে একটু। একে যদি 15% হয় তাহলে 1.5 এ কত, 22.5। এই 22.5 মানে তুই যদি ব্যাংকে টাকা লাগিয়ে যত টাকা পাচ্ছিস, 10% পাচ্ছিস তো, তুই যদি শেয়ার মার্কেটে টাকা লাগাস তুই এত টাকা বেশি পাবি, 22.5% বেশি পাবি, প্লাস আরো তো 10% পাবি রিস্ক, তাহলে টোটাল পাবি কত, 32.5, যেটা আগের অঙ্কের মতন হলো, তাই না। আমি যদি শেয়ার মার্কেটে টাকা লাগাই, রিলায়েন্স কমে টাকা লাগাই, ও আমাকে এত টাকা বেশি দেবে, এত টাকা বেশি দেবে 22.5, প্লাস ব্যাংকে লাগালে তো 10% দিত, তাহলে টোটাল কত আসছে আমার 32.5। ক্রস চেক করে দেখ তুই ঠিক করলি না ভুল করলি, ক্রস চেক, ক্রস চেক কি, কে ই ইকুয়াল টু আর এ প্লাস বি আই, ব্র্যাকেটে লিখবো আর এ মাইনাস আর এফ, আর এফ কত, আর এফ রিস্ক ফ্রি, রিস্ক ফ্রি রিটার্ন কত ছিল, রিস্ক ফ্রি 10%, তাই তো 0.10, প্লাস বিটার মান কত ছিল অঙ্কে, বিটা বলতে এখানে কোন বিটা, এখানে কি ব্যাংকে টাকা লাগলে বিটা তো 0 হলো, নিফটির বিটা 1 হয়, এখানে বিটা বলতে রিলায়েন্সের কথা বলেছে, রিলায়েন্সের বিটার কত 1.5, ব্র্যাকেটে মার্কেট কত পার্সেন্ট দিচ্ছে তোকে 25%, 25%, আর 25% না 0.25 লিখি, 0.25 লিখলাম, আর এটা 0.10 করে দেখ, আর এটাই তো হবে, এটাই তো হবে, করে দেখ না। 1.5 এর সাথে 0.15 গুণ করে কত হচ্ছে, কর 1.5 এর সাথে 0.15 গুণ করে কত হচ্ছে 0.225, 0.225, আর এটা 0.10,
তাহলে কত হচ্ছে 0.325, দেখে নে তো। তাহলে এটা কত 32.5%। তাহলে দেখ দুদিক থেকেই করালাম। এটা তো সবাই করবে, ফর্মুলা সবাই মুখস্থ করে চলে যাবে, এটা করবে, কিন্তু এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এটা হচ্ছে কনসেপ্ট, এটা তোকে করতে হবে না, বাট এটা হচ্ছে তোর কনসেপ্ট, কি করে এসছে, কনসেপ্টটা কি সবাই তো মুখস্থ করে এটা নামিয়ে দিতেই পারবে। হ্যাঁ তা তো করবি, ফর্মুলাই তো ইউজ করবি, এক্সামে তো ফর্মুলা ইউজ করবি, বাট জিনিসটা তো ফর্মুলা তো করবো পরে, আগে তো টপিক বুঝতে হবে, না হলে তুই যখন থিওরি পড়বি থিওরিতেই তো আটকে যাবি। আচ্ছা বই বের কর, বইটা দে, আমি কোন কোন অঙ্কগুলো করাবো একটু দেখি। রিপন কথা বলিস না। এই যে আমাদের বইয়ের ক্যাপিটাল 33 থেকে সব অঙ্কগুলো, যে 33 থেকে নে, পেজ নাম্বার 14। কত নম্বর অঙ্কটা বললাম বলতো? তোর বইয়ের পেজ নাম্বার বলে দিলাম, বলতো কত? 14, তাই তো? আস্তে আস্তে, এই দেখ শোন, এই অঙ্ক। আচ্ছা বিটার মান না একও হতে পারে, একের বেশিও হতে পারে, ঠিক আছে তো, আবার একের কমও হতে পারে। এক হলে তাকে বলে নিউট্রাল, ঠিক আছে, একের বেশি হলে তাকে বলে অ্যাগ্রেসিভ, আর একের কম হলে তাকে বলে ডিফেন্সিভ। কেন বললাম, যখন তুই থিওরি লিখবি তখন এই কথাগুলো তোকে লিখতে হবে, থিওরি লেখার সময় কথাগুলো লিখতে হবে, বিটার মান একের বেশি হলে কি হয়, এক হলে কি হয়, একের কম হলে কি হয়, ঠিক আছে তো। তো দেখ তুই প্রথম অঙ্কটা দেখ, প্রথম অঙ্কটা তো মুখে মুখেই তোরা করে ফেলতে পারবি। দেখ বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট বিটা, বিটা বের করতে বলেছে, ঠিক আছে তো। এন্ড অ্যানালাইসিস দ্য নেচার অফ স্টক, স্টকের নেচারটা কি, কি নেচার মানে অ্যাগ্রেসিভ নাকি ডিফেন্সিভ নাকি নিউট্রাল, এটা বলতে বলেছে। বলছে উইথ গ্রাফ, আচ্ছা গ্রাফ তো দেবে না পরীক্ষায়, বাদ দে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন স্টক, এক্সপেক্ট করছি কত পার্সেন্ট রিটার্ন পেতে পারিস, 18%। তোদেরকেই জিজ্ঞাসা করবে 18% বলতে কোনটাকে বুঝিয়েছে, তোদেরকেই জিজ্ঞাসা করবে, চিন্তা নেই। মার্কেট রেট অফ রিটার্ন মানে এটা নিফটি, 16%, এটা নিফটি। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 12%, এটা তো স্টেট ব্যাংকে ফিক্সড করলাম, বুঝে গেলি দুটোর মানে কি। আমার প্রশ্ন 18%টা কোনটা, এই 18% হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তার মানে কেই বলে দিয়েছে এটা, কারণ তোকে তো বিটা বের করতে বলেছে, তোকে তো বিটা বের করতে বলেছে, তুই অ্যান্সার পেয়ে গেছিস, কিছুই নেই অঙ্কটার মধ্যে। দেখ তাহলে, তাহলে কত নম্বর অঙ্ক 33, সাম নাম্বার 33, সাম নাম্বার 33। তাহলে কি বলেছে, কে ই ইকুয়াল টু আর এফ প্লাস বিআই ব্র্যাকেটে লেখ আর এম মাইনাস আর এফ। এই 18%, আমাকে একটু হেল্প করিস। 0.18 রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কত বলেছে, দেখ 12%, 0.12, বিটাই তো বের করতে হবে। আচ্ছা মার্কেট রেট অফ রিটার্ন কত বলেছে, দেখ 16%, 0.16 মাইনাস 0.12, তাহলে এটা হচ্ছে 0.18
এই 0.12টা ডান দিকে আছে, সাইড চেঞ্জ করলে বাদিকে আসলে মাইনাস হয়ে যাবে 0.12 ইকুয়াল টু এখানে লিখলাম বিটা। এবার দেখ বিটার সাথে এটা তো গুণ আছে, ছোটবেলায় অ্যালজেব্রা করেছি, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে না? তাহলে 0.16 কে 0.12 দিয়ে ডিভাইড মাইনাস করলে কি হয় 0.04, দেখে নিস কিন্তু একটু ক্যালকুলেশন। তাহলে করে দেখ কত বের হচ্ছে, করে দেখ কত বের হচ্ছে 1.5 মনে হচ্ছে, দেখ তো 1.5 বেরোচ্ছে। দেখ তোরা ক্যালকুলেটর আছে, আমি কি বলবো 1.5 বেরোচ্ছে বিটার মান। তাহলে বিটার মান যদি 1.5 হয় তাহলে এটাকে কি বলবো, একের বেশি। একের বেশি হলে এটাকে কি বলে, অ্যাগ্রেসিভ। অ্যান্সার দেখ অ্যাগ্রেসিভই দিয়েছে, বিটার মান একের বেশি, অ্যাগ্রেসিভ হয়ে গেল। সিম্পল জিনিস করিয়ে দিলাম 33 নম্বর অঙ্কটা। বল বুঝতে পারলি এটা তাহলে অঙ্কটা? টুকলে টুকে নে, কত দূর টোকা হয়েছে, টুকে নে, হয়েছে টোকা? আচ্ছা কি বুঝতে পেরেছিস অঙ্কটা? বইয়ের মধ্যে দাগ দি, বইয়ের মধ্যে লিখে রাখিস না, আমার সুবিধা হবে। 2 নম্বর ক্লাস। হ্যাঁ বল। হ্যাঁ তো বিটা তো ওইটাই কিন্তু বিটা বলে, ওটাকেই তো বিটা বলে। যেমন আলফা হয়, আলফা সাইন, বিটা সাইন, গামা হয়, ঠিক আছে তো, গামা, ঠিক আছে তো। তো এক একটা হয় আলফা, বিটা, গামা, অনেক সাইন আছে, ল্যামডা হয়। আচ্ছা ওয়াইটাকে উল্টে দেয়, তো তো পড়েছিস, সেটা জানিস, সেটা ম্যাথমেটিক্সে। আচ্ছা দেখ শোন, এই 34 এর অঙ্কটা করব, এইটা করব আর একটা অঙ্ক করব, বাকি অঙ্ক সব হোমওয়ার্ক দিয়ে বুঝতেই পেরেছি অঙ্কগুলো কিছু না, ঠিক আছে তো। 34 এর অঙ্কটাই করে দিই। 34টা কি বলেছে, 34 আমি আর খাতায় করবো না, এখানে করে দেবো, এইটুকু জায়গার মধ্যে অনেক জায়গা আছে। 34 কি বলছে, ইউজিং সিএপিএম অ্যাপ্রোচ ফাইন্ড আউট দ্য কস্ট অফ ইকুইটি, মানে কে ই বের করতে বলেছে। ফর্মুলা কি, কে ই আর এফ প্লাস বিআই ব্র্যাকেটে আর এ মাইনাস আর এফ। তাহলে কোশ্চেন পড়ে দেখি রিস্ক ফ্রি রিটার্ন কত বলেছিল, দেখ রিস্ক ফ্রি 6% বলেছিল, 0.06 করিস, কিন্তু শুধু তাকিয়ে থাকিস না। বিটার ভ্যালু কত বলেছে 1.5, মার্কেটে টাকা লাগালে রিটার্ন কত বলেছে 12%, 0.12। রিস্ক ফ্রি রিটার্ন কত বলেছে, দেখ রিস্ক ফ্রি রিটার্ন হয়তো 0.06। এবার ক্যালকুলেটর নে, ডাইরেক্ট অ্যান্সার বের করে দে। 0.06 এটা কত হচ্ছে তাহলে 12.90, এটা কি 12.9 হচ্ছে? আমি জানি না, জিজ্ঞাসা করলাম নাকি কত বেরোচ্ছে, আমি জানি না, দেখে নে কত বেরোচ্ছে, আমি জানি না। 0.12 মাইনাস 0.06 ইন্টু 1.5, 0.9, 15% বেরোচ্ছে রে, 15% বেরোচ্ছে, এনে রাখ। তার মানে 33 করালাম, 34 করালাম, 35 এর অঙ্কটা ইজি অঙ্ক বাড়িতে করে নিবি। মনে হলে তো, যদি মনে হয় বইয়ের মধ্যে একটু 2 লাইন করে নিবি, এখানেও করে নিতে পারিস, কোনো সমস্যা নেই। তারপর 36 এরটা করাবো এখন, বুঝিস তো। হ্যাঁ 36 এরটা করাবো, 36 করাবো। 36টা ভালো অঙ্ক, এই জন্য 36টা করাবো। বলছে কি দেখ, কোম্পানির নামটাও খুব ভালো। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইন রেসপেক্ট অফ कुछ कुछ होता है लिमिटेड, ক্যালকুলেট দ্য কস্ট অফ ইকুইটি বাই ইউজিং সিএপিএম অ্যাপ্রোচ, ঠিক আছে তো। আচ্ছা রিস্ক ফ্রি রিটার্ন বলে দিয়েছে, মানে এটা আরএফ বলে দিয়েছে 10%, বিটা বলেছে 0.6, মানে একের কম। কি ভাবছিস এটা? আচ্ছা এইখানে একটু নতুন করে দিয়েছে, ওরা একটু কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে। ওরা যদি মার্কেট রেট অফ রিটার্ন দিত, মানে অঙ্কটা করাতেই হতো না, মার্কেট রেট অফ রিটার্ন বলে দেয়নি, ওরা ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। বলছে ইনিশিয়াল প্রাইস অফ ইনভেস্টমেন্ট, তুই কোম্পানিতে টাকা লাগিয়েছিস, ধর কোনো একটা, ধর টাটা কোম্পানি, টিসিএস কোম্পানিতে শেয়ার যখন কিনবি, তো শুরুতে তখন শেয়ার 100 টাকা দিয়ে কিনেছিস, তাই তো বলেছে। ইনিশিয়াল প্রাইস অফ ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার অফ দ্য কোম্পানি, 100 টাকা লাগিয়েছিস প্রথমে। তারপর কি বলেছে, তাহলে তুই যখন কোনো কোম্পানিতে টাকা লাগাবি, ধর আজকে ধর কোনো কোম্পানিতে 100 টাকা লাগালি, তাহলে ওই টাকাটা লাগানোর পর কোম্পানি সারা বছর তোর ব্যবসা করলে তাহলে তোর কোম্পানির লাভ হবে, লাভ হলে শেয়ার ভ্যালু কি হয়, ভ্যালুয়েশন অফ শেয়ার করেছিস, শেয়ার ভ্যালু কি হয়, বাড়ে না কমে?
বাড়বে। কমন সিম্পল ব্যাপার ভাববি, আজকে তুই কোনো কোম্পানিতে 1 লাখ টাকা লাগালি, তাহলে তোর টাকা দিয়ে, তোর টাকা কেন, সবার টাকা দিয়ে কোম্পানি ব্যবসা করে, ব্যবসা করলে তাহলে তোর কোম্পানির লাভ হচ্ছে, লাভ হলে তাহলে শেয়ারের ভ্যালু বাড়বে না? যত লাভ হবে কোম্পানির লাভ হলে তো শেয়ারের ভ্যালু বাড়বে। তাহলে তুই যখন টাকা লাগিয়েছিলি তখন 100 টাকা ছিল, এখন কি বলেছে এখানে, বলছে এক্সপেক্টেড ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ ইয়ার। তুই টাকা লাগিয়েছিস, তুই কোম্পানি প্রফিট হয়েছে, প্রফিট হলে প্রফিটের ভাগ তোকে দেবে, প্রফিটের ভাগ দেওয়াটাকে কি বলা হয়, ডিভিডেন্ড বলে। ডিভিডেন্ড দিচ্ছে তোকে কত টাকা, 18 টাকা ডিভিডেন্ড দিচ্ছে। এক্সপেক্টেড মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার এট দ্য এন্ড অফ ইয়ার ইজ 120। তার মানে তুই যখন কিনেছিলি শেয়ার তখন 100 টাকা ছিল, বছরের শেষে শেয়ারের ভ্যালু বেড়ে গেছে, আর লাভ হয়েছে তো শেয়ারের ভ্যালু বেড়েছে। আর যদি লাভ না হতো প্রায় ডিভিডেন্ড দিত তোকে, তাহলে শুরুতে ছিল 100, শেষে হলো 120। তাহলে শেয়ারের ভ্যালু কত বাড়লো, কত, 20 টাকা বাড়লো। শেয়ারের ভ্যালু 20 টাকা বাড়লো, তার মানে শেয়ার ভ্যালু 20 টাকা বাড়লো, তুই ডিভিডেন্ড পেলি কত টাকা বল, 18 টাকা ডিভিডেন্ড পেলি। তাহলে পেজ নিতে হবে এখানটায়। আচ্ছা, ফর্মুলা লেখ, কে ই ইকুয়াল টু আর এফ প্লাস বিআই ব্র্যাকেটে আর এম মাইনাস আর এফ। তাহলে আমি এইমাত্র পড়ে দিলাম না, বল রিস্ক ফ্রি রিটার্ন কত পার্সেন্ট বলেছিল, 10%। 10% মানে 0.10। বিটা বললাম একের কম বলেছিল, বলতো কত, 0.6। আর এম বলেনি, এটাই তো বের করতে হবে। মাইনাস এটা তো ছিল 0.10, আর এমটা বের করব, মার্কেট রেট অফ রিটার্ন বলেনি। এটা কি করে বের করব, ভালো করে শুনবি। মার্কেট আমাকে কি দেবে, মার্কেট আমাকে কি টাকা দেবে, মার্কেট আমাকে কত টাকা রিটার্ন দেবে, সেটাই তো বের করতে হবে। তাহলে কি করব, প্রথমে লিখবো কি বলতো, আচ্ছা তুই কোম্পানিতে টাকা লাগিয়েছিস, কোম্পানি তোকে কি দিয়েছে সেটাই তোকে বের করতে হবে। ডিভিডেন্ড দিয়েছে, তাই তো, ডিভিডেন্ড দিয়েছে। আচ্ছা, আর কি, শেয়ারের ভ্যালু যদি বেড়ে যায়, তুই 100 টাকা লাগিয়ে শেয়ার ভ্যালু 120 টাকা হলো, এই 20 টাকা যদি ভ্যালু বেড়ে যায় তাহলে শেয়ার হোল্ডার ভালো না খারাপ, ভালো তো। তাহলে এটাও তো শেয়ার হোল্ডারের ইনকামের মধ্যে পড়ে। তাহলে এটাকে কি বলবে, ইনক্রিজ, বা অনেক জায়গায় লেখা থাকে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, এরকম টার্ম থাকতে পারে, আমি ইনক্রিজ বলে দিলাম, ইনক্রিজ। তাহলে তুই ডিভিডেন্ড পেলি আর ইনক্রিজ হলো, তুই কত টাকা লাগিয়েছিলি, 100 টাকা, ব্যাস। তাহলে এটাকে কি বলে, ইনিশিয়াল প্রাইস। এইসব ফর্মুলার দিকে ঢুকিস না, তুই কনসেপ্টে ঢোক। এই ফর্মুলা যত দেখবি তত মাথা থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? তুই কনসেপ্টে ঢোক। তুই আজকে 100 টাকা লাগিয়েছিস, তোকে কি দিয়েছে এটা ভাব, অত ভাব না। তুই 100 টাকা লাগিয়েছিস, কোম্পানি তোকে কি দিয়েছে, এটাই তো মার্কেট রিটার্ন, ব্যাস। আমি আজকে 100 টাকা দিলাম, আমাকে কি দিল, ডিভিডেন্ড দিল। আর শেয়ারের ভ্যালু, আজকে তুই ভাব, আজকে তুই টাটা কোম্পানিতে 1 লাখ টাকা লাগিয়েছিস, শেয়ার ভ্যালু 1.5 লাখ টাকা হয়ে গেছে, তাহলে 50,000 তোর ভালো তো, হ্যাঁ কি না, ভালো না খারাপ? এই 50,000 টাকাও তোর, আবার ডিভিডেন্ড টাকাটাও তোর, দুটোই তো তোর। এটাই লিখলাম, আর কিছু লিখিনি, ঠিক আছে তো? ডিভিডেন্ড কত, 18 টাকা ছিল মনে হয়, দেখতো, আর ইনক্রিজ ছিল 20, আর শুরুতে ছিল 100, তাহলে 38/100 মানে 0.38। এটাই হচ্ছে মার্কেট রেট অফ রিটার্ন। আরে 0.60 আর 0.6 এর মধ্যে তফাৎটা কোথায়, বোকা বোকা কোশ্চেন। শোন, এবার তুই অঙ্কটার দিকে, অঙ্কের অ্যান্সার দেখ কত বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার দেখ, ওটাই আছে, 26.8%। হয়ে গেল, বুঝতে পারলি? এই অঙ্কটা আমার মনে হয়, মানে যদি দেয়, এই অঙ্কটা দিলে আর কি দরকার নেই, আর কিছু একটা অঙ্ক করা থাকলে যথেষ্ট। এই অঙ্কটা না, আগের অঙ্কের তুলনায় এই অঙ্কটা তো একটু জানতে হলো কিছুটা। আচ্ছা, এ বাড়িতে করে নিবি সব, 11 অঙ্ক, 37, 38, এটা তো সোজা, 38 এর তাও দেখ সোজা তো, সোজা আছে 30। প্রথমে তুই কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল করে দিবি, কেই বের করে দিবি, প্রথমে কেই বের করে দিবি। অঙ্ক যখন শেষ হয়ে যাবে, তারপর বলেছে হোয়াট উড বি দা কস্ট অফ ইকুইটি, কেই কত হবে যদি বিটার মান 1.2 জায়গায় 1.8 হয়। ও বাবা, এ তো কিছুই দেয়নি অঙ্কটা, ঠিক আছে তো? তো সিএপিএম মডেল হয়ে গেল, তাহলে একটা মডেল তোকে
শেষ করালাম, 6টা টপিকের মধ্যে একটা টপিক শেষ হলো, ঠিক আছে? তো তো এই টপিকটা পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করেছে এই টপিকটা আসতে পারে, আমার কাছে মনে হয় না এই টপিক পরীক্ষায় দেবে, ঠিক আছে? তো এই টপিক পরীক্ষায় দেবে না, কিন্তু তোর সিলেবাসে আছে, টপিকে আছে, তোকে জানতে হবে, ঠিক আছে? জানতে তো তোকে হবেই। এবার করবো কোনটা জানিস তো, রিয়ালাইজড ইল্ড অ্যাপ্রোচ মেথড। লেখ, মেথডের নাম লেখ, রিয়ালাইজড ইল্ড অ্যাপ্রোচ মেথড। লেখ রিয়ালাইজড ইল্ড। হ্যাঁ বল। হ্যাঁ, এটার আন্ডারে এতগুলো, আর পরীক্ষাতে ইকুরিশেরই আসে বেশি, ইকুরিশের ভালো করে করতে হবে। রিয়ালাইজড ইল্ড অ্যাপ্রোচ মেথডে আসছে, কথা বলিস না রে, রিয়ালাইজড ইল্ড অ্যাপ্রোচ মেথড, ঠিক আছে? তো তো ধর ভালো করে শুনবি, কারেন্ট ডেটা নিয়ে করবো এখন। হ্যাঁ, কারেন্ট ডেটা মানে তোর নেট ঘেটে ডেটা নেব, তারপর করবো। এটা ধর রিলায়েন্স কোম্পানি, ঠিক আছে? তো আজকে তারিখ কত রে? 16 তারিখ, তাই তো? 16/3/2026। তাহলে দেখবো, এখন গুগলে দেখবো আজকে মানে রিলায়েন্স কোম্পানির মার্কেট প্রাইস কত আছে, শেয়ার প্রাইস কত হবে। তাহলে গুগলে একটু সার্চ করে নিচ্ছি। দেখ, রিল শেয়ার প্রাইস টুডে আজকে কত ছিল দেখ, 1394 টাকা। লিখে নে এক জায়গায়, আজকের প্রাইসটা লিখে রাখ, 1394। আজকের প্রাইস হচ্ছে 1394, দেখতে পাচ্ছিস? আজকের প্রাইস হচ্ছে 1394, আজকের প্রাইস হচ্ছে 1394, ঠিক আছে? তো এটা লিখে রাখ, এক জায়গায় লিখে রাখ, আমি বলছি। রিলায়েন্সের আজকের প্রাইস হচ্ছে 1394। 1 বছর আগে কত ছিল এটা আমার জানার দরকার, 1 বছর আগে, ঠিক আছে? তাই 1 বছর আগে দেখছি আমি, এই দেখ, দেখি 1 ইয়ারে ক্লিক করলাম, 1 ইয়ারে ক্লিক করে দেখ, এই দেখ, দেখি একদম কোণে চলে আসলাম, কত? 17ই মার্চ, হ্যাঁ 2025। কত ছিল দেখ, পুরো পয়েন্ট নিয়ে লিখবি, 1238 টাকা 85 পয়সা, 1238.85। 1 বছর আগে কত ছিল, ঠিক আছে? লিখেছিস? 1238 টাকা 85 পয়সা। আমার কাছে লেখা আছে, আমি আগের বছর যে করেছিলাম ওই ডেটা নিয়ে তো লাভ নেই, ওটা তো আগের বছরের ডেটা ছিল। এরকম কোনো ব্যাপার না, তোকে পরীক্ষায় ডেটা দিয়ে দেবে, ওইসব নিয়ে তো চাপ নেই, তোকে ডেটা দিয়ে দেবে পরীক্ষার হলে, ঠিক আছে? বল আজকের কত বললি বল, আজকে টুডে কত দেখলি? 1394, তাই তো? 1394, আজকে হচ্ছে 1394, ঠিক আছে? আজকে 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 মার্কেটে রিলায়েন্স কোম্পানি আজকে মার্কেট প্রাইস 1394, ঠিক 1 বছর আগে কত ছিল? 1 বছর আগে মানে কত দেখলি রেটটা, মানে বা 15
15-3-25 বলতে পারিস তুই, একই ব্যাপার। 17 ছিল না লেখা, 17 ছিল, সরি 17 ছিল, 17 ছিল। 17-3-25 কত বলেছিলি? 1238.85 টাকা, ঠিক আছে তো? দেখতে পারলি এটা? এরকম তোকে রেট গুলো বলে দেবে পরীক্ষায়, ঠিক আছে তো? তাহলে এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, আরে এটাকে কি বলে বলছি, এটাকে বলে মার্কেট প্রাইস, এমপি। এটাকেও বলে মার্কেট প্রাইস, এমপি, ঠিক আছে তো? এখানে লিখলাম এমপি 0 আর এখানে লিখলাম এমপি 1, এইগুলো কিন্তু জিনিসগুলো দেখবি কোনটাকে 0 বলে কোনটাকে 1 বলে, ঠিক আছে? তাহলে এমপি 0 কবে ছিল? ধর সাপোজ ধর মনে করছি তুই এই তারিখে টাকা লাগিয়েছিলি, এই তারিখে, বা তুই আজকে আজকে যদি তোরা যদি কেউ রিলায়েন্স কোম্পানি, আজকে যদি রিলায়েন্স শেয়ার কিনিস, কত টাকা দিয়ে কিনতে হবে জানিস তো? কত টাকা দিতে হবে আজকে? তোকে এই টাকা দিতে হবে আজকে কিনতে গেলে। তো মনে করলাম ধর আমি আগের বছর এই তারিখেই শেয়ার কিনেছিলাম, কত টাকা দিয়ে কিনেছিলাম? 1238 টাকা 25 পয়সা দিয়ে কিনেছিলাম। তা শেয়ার কিনেছিলাম এই টাকা দিয়ে, ঠিক আছে তো? এক বছর আমার টাকাটা ওই কোম্পানি, রিলায়েন্স কোম্পানিতে টাকাটা খাটলো, এক বছর খাটার পর আজকের দিনে এক বছর পর ওই শেয়ারের ভ্যালু কত হয়ে গেছে? 1394 টাকা, ঠিক আছে? বুঝতে পারলি তো কত টাকা হয়ে গেছে? 1394 টাকা। তো এটাকে বলে কি? এটাকে বলে মার্কেট প্রাইস বিগিনিং অফ দ্য ইয়ার, বিগিনিং শুরুতে, আর এটাকে বলে এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে, ঠিক আছে তো? তাহলে এগুলো সব লেখাবো, এমপি 0 কাকে বলে, এমপি 1 কাকে বলে, এগুলো সব বলবো, ঠিক আছে? তাহলে কত টাকা ইনক্রিজ হলো, দেখ কত টাকা ইনক্রিজ হলো। 1394 মাইনাস 1238.85 কত ইনক্রিজ হলো? 155.15। তাহলে তুই ভাব কত পার্সেন্ট এক্সট্রা তুই কামাতে পারলি, রিটার্ন কত পেলি, তুই একটু ভাব। তোরা ভাব তুই 1238 টাকা লাগিয়ে তুই এত টাকা লাগিয়েছিস, এত টাকা ইনভেস্ট করে তুই এত টাকা এক্সট্রা বাড়লো, তাহলে এত পার্সেন্ট তুই রিটার্ন পেলি। তাহলে কত বলবো? 155.15 কততে পেলি? 1238.85, তাহলে 100-এ কত? 12 পয়েন্ট কত সামথিংটা বল, 12.52, 53 করে দি, 527 বললি তো, 52, আচ্ছা ঠিক আছে। %12.52। তাহলে তোর আজকে যদি তুই ধর এই শেয়ারটা কিনে যে আগের বছর, তুই আজকে যদি বেচে দিস, তুই আজকে এই দামটা পেয়ে যাবি, ঠিক আছে? তাহলে তোর তোর প্রফিট, তোর শেয়ারটা কতটা এক্সট্রা ইনক্রিজ হয়ে গেল, এত পার্সেন্ট ইনক্রিজ হয়ে গেল না? আচ্ছা, এবার তোর টাকাটা ওই রিলায়েন্স কোম্পানিতে এক বছর খাটলো, তাহলে বছরের শেষে শেয়ার ভ্যালু তো এত হয়ে গেল, তাহলে ওই কোম্পানি লাভ হয়েছে বলে তো শেয়ার ভ্যালু বেড়েছে, তাহলে কি পাওয়া উচিত লাভ হলে কোম্পানি থেকে? ডিভিডেন্ড। এবার দেখ ডিভিডেন্ড, এবার দেখতে হবে রিলায়েন্স কোম্পানি কত পার্সেন্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ঠিক আছে তো? তো লেখ নিচে লেখ, তার মানে এটা তো পাবি প্লাস ডিভিডেন্ড, লেখ ডিভিডেন্ড। ধর সাপোজ মনে করছি রিলায়েন্স কোম্পানি 70% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 70%। তো 70% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কে? রিলায়েন্স কোম্পানি 70% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 70% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে রিলায়েন্স কোম্পানি। কিচ্ছু চাপ নেই, সব বলে দেবে তোকে, 70% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। আর লাস্ট ক্লাসে করেছিলাম না প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, কি বলেছিলাম? ডিভিডেন্ড কার উপর চার্জ করতাম, মনে আছে? ফেস ভ্যালুর উপর। তাহলে তোকে জানতে হবে তুই কোনো কোম্পানি শেয়ার কিনি, সেই কোম্পানি ফেস ভ্যালু থাকে একটা। রিলায়েন্স কোম্পানি শেয়ার কি, রিলায়েন্স কোম্পানির ফেস ভ্যালু কত করে জানিস? জানিস রিলায়েন্স কোম্পানি শেয়ারের ফেস ভ্যালু কত করে? রিলায়েন্সের এমআরএফ এর ফেস ভ্যালু কত করে জানিস? আচ্ছা, রিলায়েন্সের ফেস ভ্যালু 10 টাকা করে, ঠিক আছে? 10 টাকা করে লেখ। রিলায়েন্স কোম্পানি, এখানে লিখলাম রিলের ফেস ভ্যালু কত করে, রিলের ফেস ভ্যালু কত করে? 10 টাকা করে। তাহলে তুই ফেস ভ্যালুর উপর ডিভিডেন্ড, ডিভিডেন্ড তো ফেস ভ্যালুর উপর হয়, তাহলে ডিভিডেন্ড কত পাবি? ডিভিডেন্ড কত? ওই 7 টাকা করে। 10 টাকার 70% ডিভিডেন্ড দেবে, মানে 7 টাকা দেবে, ঠিক আছে? 7 টাকা দেবে। তাহলে তাহলে তুই ভাব, তুই এই রিলায়েন্স কোম্পানি টাকা লাগিয়েছিস, তুই কি কি পেলি এক বছরের শেষে? তুই কি কি পেলি তুই ভাব, কমন একদম সিম্পল ভাবে ভাব। আজকে তুই টাকা লাগিয়েছিলি, কত টাকা লাগিয়েছিলি? এই দেখ, তুই 1238 টাকা লাগিয়েছিলি, এক বছর পর এই টাকা হলো, তুই মনে করলি এক বছর পর তুই শেয়ারটা বেচে দিবি, তাহলে তুই কি কি পেলি, কি কি পাবি?
স্যার তোর তোর হাতে কি কি এসছে, তুই এই টাকাটা তো এক্সট্রা ইনকাম হলো, এই টাকাটাও পাবি প্লাস ডিভিডেন্ড পাবি, এটাই তো তোর টোটাল ইনকামটা, এটাই তো তোর টোটাল ইনকাম, হ্যাঁ কি না বল? তার মানে এই টাকাটা পাবি প্লাস ডিভিডেন্ড পাবি। লেখ এখানে দেখ, তাহলে তুই ডিভিডেন্ড পাচ্ছিস কত, 7 টাকা, 7 টাকা ডিভিডেন্ড পাচ্ছিস, আর এক্সট্রা ওই টাকাটা কত ছিল বল, ওই টাকাটা কত ছিল বল, ইনক্রিজ কত ছিল, 155.15, তাই তো? তাহলে টোটাল কত টাকা হলো, 155 আর 7 162 টাকা 15 পয়সা, এই টাকাটা হলো। তাহলে কত পার্সেন্ট রিটার্ন পাবি তুই, কত পার্সেন্ট রিটার্ন পাবি? তোর ইনভেস্টমেন্ট ছিল কত শুরুতে, এই দেখ 1238, আমি ফর্মুলা সব বলবো। তুই 1238 টাকা ইনভেস্ট করে, 1238.85 ছিল, এত টাকা ইনভেস্ট করে তুই রিটার্ন পেলি কত, মানে টাকা পাচ্ছিস কত, 162 টাকা 15 পয়সা। ভালো করে বোঝ, এত টাকা লাগিয়ে তোর এত টাকা কামাতে পারছিস, তাহলে 1 টাকা লাগালে কত কামাতে পারছিস, 162.15 বাই 1238.85, তাহলে 100তে কত, কত হচ্ছে 13.08, তাই তো? ওই 09 করে দিলাম, 13.09। তাহলে অ্যাজ আ শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারের দিক থেকে দেখলে শেয়ার হোল্ডার এত পার্সেন্ট এতটা রিটার্ন কামালো। এবার কোম্পানির দিক থেকে শেয়ার হোল্ডারের ইনকাম, তাহলে কোম্পানির কাছে কি, কোম্পানির কাছে খরচা, তুই চ্যাপ্টারের নাম কি করছিস, কস্ট অফ ক্যাপিটাল। তাহলে কোম্পানির শেয়ার হোল্ডারের থেকে এই টাকাটা নিয়েছে, তাহলে কোম্পানির কত টাকা খরচা করতে হবে, বুঝতে পারলি? এই তো তোকে ইয়ে কনসেপ্টে বোঝালাম, এটাই আর কি। এবার ফর্মুলা তোকে লেখাবো, ফর্মুলা মাথা খাটালে তুই নিজেই ফর্মুলা বলতে পারবি, সত্যি কথা বলতে নিজেই ফর্মুলা বলতে পারবি। নিচে কি লিখেছিস, নিচে লিখেছি 1238 টাকা 85 পয়সা, মানে নিচে হচ্ছে স্যার এটা তো ছিল MP0, আগের বছর শেয়ারের মার্কেট প্রাইস কত ছিল, উপরে কি হচ্ছে 162 টাকা, এই 162 কি করে বেরোলো, এটা তোকে ভাবতে হবে। এক তো ডিভিডেন্ড হতো, আর একটা ওই ইনক্রিজ হলো, ফর্মুলা কমপ্লিট। এই তো ফর্মুলা, এই তো ফর্মুলা, ফর্মুলা শেষ। কি ফর্মুলা তুই মুখস্থ করি, ফর্মুলা মুখস্থ করলে তো মুখস্থ সারা জীবন করে যেতে হবে, শিখতে পারবি না। এবার দেখ ফর্মুলা লিখছি এটা, ঠিক আছে, কে ই, কে ই ফর্মুলাটা লিখছি, এক কি বললাম, ডিপিএস, একই না, ডিপিএস তো, ডিপিএস বলতে পারি, ডিপিএস এর ফুল ফর্ম কি বল, ডিপিএস এর ফুল ফর্ম কি বল বল, আরে চেষ্টা তো কর। ডি, আরে ডি মানে কি, ডি মানে কি ডিভিডেন্ড, পি মানে পার, এস মানে শেয়ার, ব্যাস। আরে চেষ্টা তো কর, চেষ্টা করবি না কেন, ডিভিডেন্ড পার শেয়ার প্লাস, ওখানে কি ছিল, ওই কথাটা কি ছিল জানিস, তোটা ইনক্রিজ ছিল। আচ্ছা তোরা কেউ বলতো, ওই দরকার পাতা দেখ না, খাতা পাতা উল্টে দেখ, কি করে ইনক্রিজটা কি করে বের করেছিলি। আচ্ছা আমি তোদের হেল্প করি, দাঁড়া, ইনক্রিজটা কি করে বের করেছিলি, এই দেখ, এই দেখ ইনক্রিজটা কি করে বের করেছিলি, স্যার এইটা থেকে এইটা বাদ দিয়ে, তার মানে বলতে পারি MP1 থেকে MP0 বাদ দিয়ে, বেশ হয়ে গেল ফর্মুলা। দেখ ফর্মুলা যারা তৈরি করে ওরকম কোনো ফর্মুলা হয়নি, এই কনসেপ্টের উপর বেস করেই ফর্মুলা তৈরি হয়। তাহলে তোকে জাস্ট কনসেপ্ট, কোনো ফর্মুলা মুখস্থ করতে হয় না, বুঝতে হয় ফর্মুলা, বুঝলে তুই লিখতে পারি ফর্মুলা। এরপরে যে চ্যাপ্টারটা আরম্ভ করবো শেষ হলে ডিভিডেন্ড পলিসি, ওটাও পুরো কনসেপ্ট বেস, পুরোপুরি কনসেপ্ট বেস। তাহলে বল কি লিখবো এখানে, MP1 মাইনাস MP0 হয়ে গেল। নিচে কি ছিল বল, নিচে কি লিখবো, স্যার নিচে শুরুতে কত টাকা ছিল, শুরু মানে কি MP0, MP0, ব্যাস হয়ে গেল, এই হচ্ছে ফর্মুলা। বুঝতে পারলি এটা তাহলে? বল মোটামুটি মাথায় ঢুকলো এটা? এবার মাথায় ঢোকা উচিত, ধরে 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 পার্ট বাই পার্ট বাই পার্ট বললাম, ঢোকাতে উচিত, না হলে কি আছে দেখতে হবে। দেখ নেক্সট একটা অঙ্ক, যদি সত্যি এই অঙ্কটা প্রপারলি বুঝিস, তাহলে একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা আমাকে করে দে, সামনে সামনে করে দিবি, বাড়িতে না। লেখ এক্স লিমিটেড, লেখ এক্স লিমিটেড, লেখ এক্স লিমিটেড ইজ আ লার্জ কোম্পানি, ইজ আ লার্জ কোম্পানি, ঠিক আছে, উইথ সেভারেল থাউজেন্ড শেয়ার হোল্ডার,
full stop. Like an investor buys 100 shares of the company. 100 shares of the company at the beginning of the year. At the beginning of the year. ঠিক আছে তো? At a market price of rupees 225 of rupees 225. Face value of each share, face value of each share rupees 10. Face value of each share rupees 10. লিখেছিস তো? Face value of each share is rupees 10. During the year company, like during the year company pay a dividend 25%, full stop. The price of the share at the end of year is rupees 267.50, full stop. Calculate total return on investment. এই ছিল অঙ্ক। আগের মতন, আগের অঙ্কটাই ফর্মুলা সব হবে, বাট বোঝ, সুন্দর করে বুঝবি, মানে বুঝে অঙ্ক করলে না ভালো লাগে, দেখবি নিজেই কনফিডেন্স হয় নিজের প্রতি। কোশ্চেনটা টুকে নে, আগে পাতা উল্টাতে হবে না তোকে, না ফর্মুলাও লিখতে হবে না, এমনি অঙ্ক কর না, উইদাউট ফর্মুলা লিখে অঙ্ক কর না। ফর্মুলা লেখার কি আছে? তো ফর্মুলা না লিখে পাতা না উল্টে অঙ্ক কর, তাহলে ভাবে শিখে গেছিস। লাস্টে ক্যালকুলেট টোটাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে তো? সবটুকু নিয়েছিস পুরো কোশ্চেন? হ্যাঁ, এবার দেখ আমি কি বলছে, এক্স কোম্পানি ইজ আ লার্জ কোম্পানি, বড় কোম্পানি একটা, ঠিক আছে, উইথ সেভারেল থাউজেন্ড শেয়ার হোল্ডার, প্রচুর শেয়ার হোল্ডার আছে এখানে কোম্পানিতে, বড় কোম্পানি তো। অ্যান্ড ইনভেস্টার বাই, একজন ইনভেস্টার 100টা শেয়ার কিনেছে কোম্পানি এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে 100টা শেয়ার কিনেছে। যখন শেয়ারগুলো কিনেছে তখন তার মার্কেট প্রাইস কত করেছিল? 225 করে যখন কিনেছে। তার মানে না, আমি যদি এখানটায় যদি সুন্দর করে রাফ করি, তাহলে যখন কিনেছে মানে এই তারিখে কিনেছে, যখন কিনেছে তখন MP0 কত ছিল দেখতো? 225। ঠিক এক বছর পর মানে হয়েছে MP1, তখন শেয়ারের প্রাইস কত ছিল দেখে নে, 267.50। তার মানে ভাব, তুই একটা বছর পর তুই এত টাকা ইনভেস্ট করেছিলি, এক বছর শেষে এত টাকা হলো। তার মানে কি হলো? তাহলে কোম্পানি লাভ করলো, লাভের একটা হিস্সা তোকে দিতে হবে, ডিভিডেন্ড তোকে দিতে হবে, লাভের ভাগ দিতে হবে। তা ডিভিডেন্ড কত পার্সেন্ট বলছে বল? ডিভিডেন্ড 25%। তাহলে 25% ডিভিডেন্ড দিতে হবে। তাহলে ডিভিডেন্ড তুই কত পাবি? ডিভিডেন্ড 25% পাবি, 10 টাকা। ডিভিডেন্ড তো ফেস ভ্যালুর উপর হয়, ফেস ভ্যালু ছিল 10 টাকা, তার উপর 25% মানে 2.5 টাকা ডিভিডেন্ড পাচ্ছিস। এটা তো পাবি, এটা তো তুই পাবি। এছাড়া তোর শেয়ারের ভ্যালু তো বেড়ে গেছে, ওইটাও তো পাবি। কত পাবি এক্সট্রা? 267.50 মাইনাস 225 কত হচ্ছে দেখ, কত বেরিয়েছিল এটা?
42.5, দেখ তো 42.5, 42.5, তাহলে তুই কত টাকা এক্সট্রা কামাতে পারছিস? 45, তাই তো 45 কামাচ্ছিস। দেখ আমি কোনো ফর্মুলা লিখিনি, অঙ্ক হয়ে গেছে। 45 পাচ্ছি, তুই এক্সট্রা পাচ্ছিস 45। কত টাকা লাগিয়ে 45 পাচ্ছিস? 225 টাকা লাগিয়ে। তাহলে 100 টাকা, অঙ্ক শেষ হয়ে গেছে। উইদাউট ফর্মুলায় অঙ্ক হলো এটা, ঠিক আছে? কোনো ফর্মুলা লাগাতে হয়নি, কিন্তু অঙ্ক হয়ে গেছে। বুঝতে পারলি? এবার তুই ফর্মুলা, তুই ওখানে তুই নিজে ফর্মুলা বসাতে পারবি, নিজে ফর্মুলা বসাতে পারবি। দেখ নিজে বসিয়ে বল, বসাতে পারবি কি পারবি না, দেখ। কত পার্সেন্ট এসছে রে? 20%। 20%। বল ফর্মুলা বসাতে পেরেছিস তোরা নিজে? আমি এই জন্য বারবার বলছি না, পাতা উল্টাবি না, চেষ্টা করবি, বুঝবি, অসুবিধা হবে জিজ্ঞাসা করবি, বলবো, বোঝাবো। 2.5 মানে কি? 2.5 কি ছিল? ডিভিডেন্ড। ডিভিডেন্ডটাকে বলবো কি? ডিপিএস। ডিভিডেন্ডটাকে বলবো ডিপিএস। আর 42.5 কি ছিল? মনে পড়ছে তো? শুরুতে এই ছিল, শেষে এই হয়েছে, তার মানে কি হবে? শেষ মানে এন্ড মাইনাস বিগিনিং। তা এন্ড এর মার্কেট প্রাইসটাকে কি বলতাম? MP1 মাইনাস MP0। নিচে কি হবে? MP0 ইন্টু 100। মানে তুই যদি একটু এখন আমার যে কোনো চ্যাপ্টার হয়ে যদি দেখিস, প্রচুর ফর্মুলা অলরেডি হয়ে গেছে, আরো ফর্মুলা বাকি আছে। তুই কত ফর্মুলা মুখস্থ করতে পারবি? পারবি না মুখস্থ করতে? তুই ফর্মুলাটাকে না বোঝ, বারবার বলছি ফর্মুলা বোঝ, ফর্মুলা শেষ নেই, ফর্মুলা শেষ নেই। ফর্মুলা মুখস্থ করবি না, ফর্মুলা বুঝবি। নিয়ে তো সবে শুরু হলো, এরপরে তোর ডিভিডেন্ড পলিসির অনেক বড় বড় ফর্মুলা আছে। এবার তো এমএম মডেল ইনক্লুড করেছে, মাঝখানে আগে সিবিসিএস এমএম মডেলটা ছিল না, এবছর ইনক্লুড করেছে। আর এমএম মডেলের ফর্মুলাটা খুব কঠিন ফর্মুলা, মুখস্থ করলেই ফর্মুলা ভুলে যাবে। তো ফর্মুলা বুঝতে হবে, বারবার বলবো ফর্মুলা বুঝবি, মুখস্থ করবি না। আরে কিছু না পারলে তো তখন মুখস্থ সব লাস্ট অপশন, বোঝ তো, মুখস্থ কেন করি ফর্মুলা? আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এবার দুটো টপিক হয়ে গেল, দুটো টপিক তোর হয়ে গেল। তাহলে এবার হচ্ছে, এবার করবো কোনটা বলতো? সব হয়ে গেল দুটো, আমি একটু মুছবো, বুঝিস তো, ফর্মুলা লিখবো বলে মুছবো। দেখ এর ফর্মুলা বলবো, এর ফর্মুলা বলবো, এর ফর্মুলা বলবো, এর ফর্মুলা। দেখ ওই দুটো না সব আলাদা আলাদা করে করলাম না, দেখ এইগুলো চারটে একবারে করব। আর পরীক্ষায় কোনটা আসে জানিস? এই চারটেই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চারটের উপর আসে এবং আসবে, এই চারটেই বেশি করে আসবে। দেখ ফর্মুলা শেখ, এখানে কি বলছে? ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ, এর ফর্মুলা কি হবে? ডিপিএস। ওখানে না, নিচে আলাদা করে ডিপিএস বাই MP0। ডিপিএস বাই MP0 বোঝাবো, চিন্তা নেই, ফর্মুলা বোঝাবো তো, চিন্তা করতে হবে না। ডিপিএস বাই MP0। আচ্ছা এখানে কি লিখবো? এবার এই ফর্মুলাটা করে নিই, ইপিএস বাই MP0। আচ্ছা এখানে একটা ওয়ান বসিয়ে দে, ওয়ান, এখানে একটা ওয়ান বসিয়ে দে। এটা কি ছিল? ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ, যার মধ্যে কোনো গ্রোথ নেই। এটা হচ্ছে আর্নিং প্রাইস অ্যাপ্রোচ, যার মধ্যে কোনো গ্রোথ নেই। এবার এই ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ উইথ গ্রোথ, এই ফর্মুলাটাই এখানে বসিয়ে দেবো। আবার আর্নিং প্রাইস অ্যাপ্রোচ উইথ গ্রোথ, এই ফর্মুলাটাই এখানে বসিয়ে দেবো। শুধু ও গ্রোথ ইনক্লুড হয়েছে, গ্রোথ বসিয়ে দাও, এর সঙ্গে গ্রোথ বসিয়ে দাও, ফর্মুলা শেষ। মানে কি বুঝতে পারলি ফর্মুলাটা? এই ফর্মুলাটাই কিন্তু এখানে বসছে, শুধু এক্সট্রা গ্রোথ হবে। এই ফর্মুলাটা এখানে বসবে, শুধু এক্সট্রা গ্রোথ হবে। তো বুঝলি চারটে ফর্মুলা একবারে কেন হচ্ছে, ভালো করে বুঝবি কিন্তু ফর্মুলা। আচ্ছা এইগুলো কেন হলে আমি বোঝাচ্ছি, ওটা পরের কথা, আগে ফর্মুলা ট্রিক্স গুলো বুঝে নে। ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ মেথডটার নাম কি? ডিভিডেন্ড অ্যাপ্রোচ মেথড। অ্যাকচুয়ালি এই যে কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, বেসিক্যালি দুটো মডেল হয়, বেসিক্যালি দুটো মডেল হয়।
কোনো অঙ্কে না তোকে ডিভিডেন্ড মডেলের উপর অঙ্ক করতে বলবে, কোনো অঙ্কে তোকে আর্নিং মডেল বলবে। ডিভিডেন্ড মডেল বললে ডিভিডেন্ড ডিপিএস, আর আর্নিং মডেল বললে ইপিএস। ব্যাস, কোনো চাপ নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষায় লিখে দেবে ডিভিডেন্ড মডেল না স্যার, পরীক্ষায় লিখে দেবে ডিভিডেন্ড মডেল না আর্নিং মডেল। ডিভিডেন্ড মডেল বা আর্নিং মডেল না লিখলেও ও তোকে ডিপিএস বা ইপিএস লিখে দেবে। আর ডিপিএস লেখা মানেই ডিভিডেন্ড মডেল, আর ইপিএস লেখা মানে আর্নিং মডেল। কোনো চিন্তা নেই, অঙ্ক করবো তো এখন, অঙ্ক করবো, তুই চাপ নিচ্ছিস কেন? এদিক শোন, ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ, তা বুঝতে পারলাম মডেলটা কি। এবার গ্রোথ, ডিভিডেন্ডেও গ্রোথ থাকতে পারে, আর্নিং এও গ্রোথ থাকতে পারে। ডিভিডেন্ডেও গ্রোথ থাকতে পারে, আর্নিং এও গ্রোথ থাকতে পারে। স্যার গ্রোথ থাকলে কি হবে, আগে এটা লিখি, ডিপিএস 1 বাই এমপি 0 প্লাস জি। গ্রোথ থাকলে প্লাস জি, গ্রোথকে কি বলে, জি। গ্রোথ বুঝিস তো কাকে বলে, গ্রোথ। গ্রোথ কাকে বলে, তুই ধর কোনো কোম্পানিতে 1 লাখ টাকা লাগিয়েছিলি, এখন 1.5 লাখ টাকা হয়ে গেল, গ্রো হচ্ছে তো, তাই না? এবার ডিক্লাইনও হতে পারে, ভ্যালু কমতেও পারে। স্যার যদি কমে যায় তখন কি হবে, দেখ, বেড়ে গেলে প্লাস জি, কমে গেলে মাইনাস জি। মাইনাসেরও অঙ্ক পাবো, ওটাও পাবো অঙ্ক, সব পাবো। আচ্ছা এখানে কি হবে, এটা হবে ইপিএস 1, এটা হবে ইপিএস 1 বাই এমপি 0 বাই এমপি 0 প্লাস জি। আচ্ছা আমি যদি তোদেরকে জিজ্ঞাসা করি, আমাকে মানে বলবি, মানে জিজ্ঞাসা করছি, না পারলে আমি বলবো। ডিপিএস 1 ফুল ফর্ম কি, ডিপিএস এর ফুল ফর্ম কি, মাত্র বললাম, ডিভিডেন্ড পার শেয়ার। 1 মানে জানিস কি, 1 মানে কি, দেখ আমি তোকে বলছি, এটা 2026 সাল, ধর আজকে আমি টাটা কোম্পানিতে টাকা লাগালাম, টাটা কোম্পানি কি আমাকে এই বছরই ডিভিডেন্ড দেবে? কবে দেবে ডিভিডেন্ড? পরের বছর। এই জন্য 1টা লিখেছি। তার মানে ডিপিএস 1 মানে ডিভিডেন্ড পার শেয়ার এট দা কারেন্ট ইয়ার। ঠিক আছে, এট দা কারেন্ট, এবার বলতে পারে অনেকে লিখতে পারে এট দা ইয়ার এন্ড, ঠিক আছে তো। আর এমপি মানে মার্কেট প্রাইস, 0 মানে কি, বিগিনিং, ঠিক আছে, বিগিনিং। আচ্ছা তো এই জিনিসগুলো তোকে লিখে দিলাম। এবার এটা টোকা হয়েছে, সবার প্রত্যেকে টুকে নিয়েছিস তো? কোনটা? হ্যাঁ, ও ইপিএস মানে তো আর্নিং পার শেয়ার। আর আর্নিং পার শেয়ার শিখেছিস তো কোথায়? অ্যাকাউন্টসে করেছিস অনেক জায়গায়। ও অ্যাকাউন্টস কি, তুই এফএমই তো করলি, লিভারের চ্যাপ্টারেই তো করলি আর্নিং পার শেয়ার, লিভারের চ্যাপ্টারেই তো করলি আর্নিং পার শেয়ার। আচ্ছা কথা বলিস না, কিন্তু কথা বলিস প্রচন্ড। আজকে তারিখটা কত বললি? 16/3/2026। এই তারিখে কত ছিল দেখবো, তাহলে এখানে লিখবো হচ্ছে 17/3/2025। এগুলো একটু টিসিএস কোম্পানি করবো, এটা ডেটাগুলো টুকে নে, তারপর আমি ডেটাগুলো বলছি, এটা টুকে নে আগে। আচ্ছা ফেস ভ্যালুটা বলে দিই, টিসিএস কোম্পানি ফেস ভ্যালু কত করে? টিসিএস কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে রুপি
1। আর টিসিএস কোম্পানি ধরে নিচ্ছি ও 600% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 600% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ঠিক আছে, 600% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। ঠিক আছে, 600% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। ওটা আরই রুপিস, রুপি। আচ্ছা, এবার দেখতে হবে এগুলো, দেখবো কত আছে টিসিএস কোম্পানির, এই তারিখে কত আছে, এই তারিখে কত আছে। লেখ 2401 টাকা আজকে, আজকের ডেট 2401, এই দেখ আজকের ডেট 2401, ঠিক আছে তো। আর ঠিক 1 বছর আগে কত ছিল? $3,497.70, $3,497.70। বাট এটা দিয়ে বোঝাতে পারবো না, এটা দিয়ে বোঝানো যাবে না, আগের বার এটা দিয়ে বোঝানো যায়নি। কারণ দেখ, বুঝতে পারবি তোরা, লজিক খাটাতে পারবি, কেন বোঝাতে পারবো না? লসে আছে, এটা বোঝাতে পারবো না। এমন একটা কোম্পানি ধরতে হবে যেখানে লস নেই, ঠিক আছে তো, টিসিএস দিয়ে বোঝানো গেল না, ঠিক আছে তো। তুই এমআরএফ নে, এমআরএফ নিতে পারিস, এমআরএফ নে, এমআরএফ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বললাম জাস্ট। এইগুলো লসে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি তোকে এমনি অ্যামাউন্ট বলে দিচ্ছি, ওখানে দেখতে অনেক সময় লাগবে, বাদ দে। এই যদি 10টা শেয়ার কেনা আছে, আচ্ছা যাই হোক, আমি বাদ দে, তোকে তো বললাম মানে এটা কেন হবে না। ধর, তুই তো বুঝতেই পারছিস, তোরা 25 সালে যা ছিল 26 সালের বেশি হতে হবে, তাহলেই তো তুই রিটার্নের জিনিসটা চোখে দেখতে পারবি, ঠিক আছে তো। এখানে দেখতে পারলাম, আমরা যখন গুগল সার্চ করলাম, দেখলাম টিসিএস কোম্পানির 25 সালে যা ছিল 26 সালে ক্র্যাশ করে গেছে, আরো ক্র্যাশ করে গেছে, ঠিক আছে তো। তাই আমি বোঝাতে পারছি না এটা, এই জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা টুকে নে, ভ্যালুটা বলে দিচ্ছি, আমি ভ্যালুটা বলে দিচ্ছি, টুকে নে, ঠিক আছে তো। ভ্যালুটা লেখ, আগের বছর ছিল 1945.60, 1945.60, 1945.60, ঠিক আছে, এটা আগের বছর ছিল। এবছর হয়েছে কত? 3040, 3040। হ্যাঁ বল। এটা টিসিএস কোম্পানি, এটা কোন পিরিয়ডের ভ্যালুটা লিখলাম? এটা কোভিড পিরিয়ডে, এটা ছিল কোভিড পিরিয়ডে ছিল এটা, ঠিক আছে তো। তো দেখ, আর ইপিএস কত ছিল ওই কোম্পানির? 87.67, 87.67, ঠিক আছে, 87.67। তাহলে প্রথমে তোকে 4টে মডেল ছিল, 4টে মডেল ছিল তো, আমি প্রথম মডেলটা করাচ্ছি আর থার্ড মডেলটা করাচ্ছি, প্রথমটা থার্ডেরটা। সেকেন্ড আর ফোর্থ তো গ্রোথ ছিল, ওটা পরে বলো, গ্রোথটা পরে বলছি, এটা আগে করি, ফার্স্ট আর থার্ডটা করি আগে। ফর্মুলা তুই কি লিখেছিস ভুলে যা, ফর্মুলা ভুলে যা। প্রথম টপিকটার নাম কি ছিল বল, পাতা উল্টে দেখ, কি ছিল? ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ, তাই তো, ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ। তার মানে তুই, আমি ফর্মুলা বলছি না, তুই ইনভেস্ট করেছিলি কত টাকা, ইনভেস্ট করেছিলি কত টাকা, MP0 না MP1? তার মানে তুই এত টাকা ইনভেস্ট করে তোর ডিভিডেন্ড, আচ্ছা ডিভিডেন্ড কত টাকা, ডিভিডেন্ড বল এখানে, বল ডিপিএস কত হবে, ডিপিএস কত হবে? ডিপিএস কার উপর হয়? ফেস ভ্যালুর উপর হয়। ফেস ভ্যালু ছিল 1 টাকা, তার উপর 600% করলে কত হয় বল? 1 টাকা 600% করলে কত হয়? 6 টাকা, 6 টাকা। তুই ডিভিডেন্ড পাচ্ছিস কত করে? 6 টাকা ডিভিডেন্ড পাচ্ছিস, তাই তো।
তার মানে তুই ভাব, তুই যখন ডিভিডেন্ড মডেল করছিস তখন তুই কি বলবি, স্যার আমি এত টাকা ইনভেস্ট করে এত টাকা ডিভিডেন্ড পেয়েছি, হ্যাঁ কি না? আমি এত টাকা ইনভেস্টমেন্ট করে আমাকে 6 টাকা ডিভিডেন্ড দিয়েছে, তাহলে 100 টাকা ইনভেস্ট করলে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিত? ব্যাস 6%। 6%। তুই আরে 60 টাকা, 600 টাকা, 6000, 6 লাখ ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে তুই এত টাকা ইনভেস্টমেন্ট করে তুই 6 টাকা ডিভিডেন্ড পেয়েছিস একটা শেয়ারে বলছি, ঠিক আছে? তাহলে তুই যদি 100 টাকা ইনভেস্ট করতি তাহলে তুই কত পার্সেন্ট হতো, দেখাচ্ছি তোকে। তাহলে কি হতো, কি বলতি স্যার, কত ছিল? 1945 না, 0.60। হ্যাঁ, তাহলে এত টাকা লাগিয়ে তুই 6 টাকা ডিভিডেন্ড পাচ্ছিস। 1 টাকা লাগিয়ে কত? 6/1945.6 ইন্টু 100 কর, কত হচ্ছে? 6% হচ্ছে? কোনোদিন হবে না 6%, এসব বলছিস বল। 0.30 মানে 0.308, তাই তো? ওটাকে 100 কর, 38 পয়েন্ট। আচ্ছা দেখি দে, খেয়াল করে দেখ, বুঝতে পারছি। আচ্ছা তারা আস্তে 6 ডিভাইড বাই 1945.6 ইন্টু 100, ঠিক আছে? 0.308 আসছে। এমন কি কিছু ভুল লিখেছি নাকি দেখি তো, ধর তো। আস্তে আস্তে আস্তে, ঠিকই আছে, এটাই অ্যান্সার হবে। হ্যাঁ এটাই অ্যান্সার হবে, যেটা বেরোলো এটাই অ্যান্সার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেটা বেরিয়েছে সেটা ঠিক আছে, যেটা বেরোবে সেটা ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা এটা কি করলাম, ডিভিডেন্ডের কথা বললাম, আর্নিং এর কথা বল। এবার আর্নিং এর কথা বল, তুই 1945.60 এই টাকাটা ইনভেস্ট করে আর্নিং কত বলেছিল? 87 পয়েন্ট, দেখ 87.67, তাহলে একে কত? 87.67, 667 ছিল। তাহলে 1 টাকা লাগিয়ে 87.67 বাই 1945.60, তাহলে 100 তে কত? 4.51। তাহলে তুই দুটো মডেল শেখালাম, কিন্তু একটা আর্নিং মডেল করালাম উইদাউট গ্রোথ, আর করালাম ডিভিডেন্ড মডেল উইদাউট গ্রোথ। আমি কোনো ফর্মুলা লিখিনি, তুই নিজেই ভাব। 6 টাকা ডিভিডেন্ড, 1 টাকা ফেস ভ্যালু, 600% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি। তাহলে 1 টাকা 600% না জানলে ক্যালকুলেটর করে নিবি, 6 টাকাই বেরোবে। 1 600% করলে 6 টাকাই হয়। আচ্ছা দেখ, যেটা বলছিলাম আমি কোনো ফর্মুলা লিখিনি এখানে, তাহলে তুই কি বুঝতে পারলি? তুই এত টাকা ইনভেস্ট করে 6 টাকা ডিভিডেন্ড পেয়েছিস, কত পার্সেন্ট? তাহলে কি হলো? ডিভিডেন্ড বাই এত টাকা। ফর্মুলা কত সোজা, মুখস্থ করতে হচ্ছে না ব্যাপারটা। এটা কি হলো? এত টাকা ইনভেস্ট করে আর্নিং হয়েছে এত টাকা, তাহলে আর্নিং বাই ডিভিডেন্ড হয়ে গেল। আর্নিং বাই ওই শেয়ার মার্কেট প্রাইসটা শুরুতে কত ছিল। তাহলে এই জিনিসটা তোকে কি করালাম? উইদাউট গ্রোথ। এবার গ্রোথ হলে ফর্মুলাটা কি হয় বলবো, গ্রোথের ফর্মুলাটা বলবো, তারপর আমরা বইয়ের অঙ্কে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখ গ্রোথের ব্যাপারটা যখন আসলো, ওই সেকেন্ড আর ফোর্থের ফর্মুলাটা যখন গ্রোথ আসছে, সাপোজ ধর তোকে কি বললাম, D0 মানে বল, D1 মানে তোকে লিখেছিলাম তো না, D1 মানে তো লিখেছিলাম, D1 মানে লিখেছিলাম, D0 মানে বল, D0 মানে কি? D1 মানে কি? ডিভিডেন্ড পার শেয়ার এট দা এন্ড। তাহলে D0 মানে কি? ডিভিডেন্ড পার শেয়ার এট দা বিগিনিং।
মানে শুরুতে ডিভিডেন্ড কত ছিল, লেখ ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দা বিগিনিং, অ্যাট দা বিগিনিং। আমি তোকে বলছি সাপোজ আগের বছর ডিভিডেন্ড ছিল 10 টাকা করে, ঠিক আছে, আগের বছর ডিভিডেন্ড ছিল 10 টাকা, তাহলে এই বছর কত হবে? এটা কি করে বলবো? আগের বছর 10 টাকা থাকলে এই বছর কত হবে? দেখ আগের বছর তো টাটা কোম্পানি 10 টাকা ডিভিডেন্ড দেয়, এবছর কি 10 টাকাই দেবে? 10 টাকাও দিতে পারে, জেনারেলি চান্স কম, 10 টাকার বেশি দেওয়ার চান্সটাই বেশি। কেন? টাটা কোম্পানি এত ভালো কোম্পানি, রেপুটেড কোম্পানি, প্রতি বছর বছর তো প্রফিটই হচ্ছে, প্রফিটই হচ্ছে। ঠিক আছে স্যার, তাহলে টাটা কোম্পানি ডিভিডেন্ড বাড়তে পারে। আর ডিভিডেন্ড যদি বাড়ে তখন কি বলবো? আরে গ্রো করেছে তো কোম্পানি, কোম্পানি গ্রো করেছে বলে তো ডিভিডেন্ড দিয়েছে। কত পার্সেন্ট গ্রো করেছে? কত পার্সেন্ট গ্রো করেছে? সাপোজ কোম্পানি আগে 10 টাকা ডিভিডেন্ড দিয়েছে, মনে করা হচ্ছে আগের বছরের তুলনায় এবছর কোম্পানি 10% গ্রো করেছে, 10% গ্রো করেছে, তাহলে কত টাকা ডিভিডেন্ড হওয়া উচিত? 10 টাকা ছিল, 10% গ্রো করেছে, 11 টাকা হওয়া উচিত। বুঝতে পারলি তো? তোকে পরীক্ষায় বলে দেবে, এতে একদম মানে চিন্তার বিষয় নেই, তোকে গ্রোথ রেটই বলে দেবে, ঠিক আছে তো? তাহলে 10 টাকা ছিল, তাহলে এবছরের ডিভিডেন্ডটাকে কি বলে? D1। কি করে বের করব? আমি ফর্মুলা লিখবো না, উইদাউট ফর্মুলা লিখছি। দেখ 10 টাকা ছিল, 10% বেড়ে গেছে, তাহলে কত হলো? 11 টাকা। বইতে ফর্মুলা কি করেছে দেখি তো, বইতে ফর্মুলা কি লিখেছে? D0 লিখেছে বইতে, ফর্মুলা লিখে D0। কি সব ফর্মুলা লিখেছে আমার মাথায় এখন ঢোকে না, লিখেছে 1+G। আরে ভাই কেন এত লেখার দরকার? তুই লেখ না, কত সোজা জিনিস। ও লিখেছে D0, আর ঠিক লিখেছে আমিও জানি, আমি এমনি বললাম তোকে, ঠিক আছে? D0 ব্যাকেটে লিখেছে 1+G, এটা লিখেছে। বা এখানেও লিখতে পারে D0+G, ওই একই ব্যাপার। আমি করলাম D0+G, আমি লিখলাম D0+G, ঠিক আছে তো? তো যা খুশি তুই ফর্মুলা লিখতে পারিস, কিন্তু তুই বোঝ ফর্মুলাটাকে, বোঝ ফর্মুলাটাকে, বুঝতে পারলি কিভাবে লিখেছে? তুই এটা লেখ বা এটা লেখ, বইতে এই ফর্মুলাটা লিখেছে। আরে এটা মানেই কিন্তু এটা, দেখ না, এটা মানেই কিন্তু এটা। তাহলে বোঝা গেল। এবার আমি একটা অঙ্ক দেবো, তাহলে কিন্তু তো সব কটা জিনিস কিন্তু কভার আপ হলো, সব কটা জিনিস কিন্তু কভার আপ হলো, ঠিক আছে তো? এবার আমরা কিন্তু অঙ্ক দেব, অঙ্ক দিয়ে করব। অঙ্ক এখন বইয়ের অঙ্ক না, আগে কিছু এক্সট্রা অঙ্ক লেখাই, তারপর কিন্তু বইয়ের অঙ্কে যাব। আজকে মনে হয় বইয়ের অঙ্কে যাবো না, আজকে এই এক্সট্রা অঙ্কগুলোই হবে। লেখ, কোশ্চেন লেখ, লেখ। পোগো লিমিটেড, পোগো পোগো, লেখ পোগো লিমিটেড, লেখ পোগো লিমিটেড হ্যাজ অ্যান ইপিএস, লেখ হ্যাজ অ্যান ইপিএস, তার মানে এটা ইপিএস দিয়েছে, মানে আর্নিং মডেল। হ্যাজ অ্যান ইপিএস, পোগো লিমিটেডের ইপিএস কত বলেছে? অফ ₹9 পার শেয়ার, অফ ₹9 পার শেয়ার। Full stop. Its dividend payout, like its dividend payout, its dividend payout ratio, its dividend payout ratio 40%। যে এরকম যে কোশ্চেন করছি না, এরকমই কোশ্চেন পরীক্ষায় তোলে, এরকমই কোশ্চেন তোলে। ডিভিডেন্ড পেআউট রেশিও 40%। ইটস আর্নিং, like its earning, like its earning and its earning and dividend are expected, earning and dividend are expected at 5% per annum, full stop. Find out cost of equity, find out cost of equity, full stop. If market price, if market price, if market price is rupees 36 per share, ট্রাই কর, 2 মিনিট টাইম নে, তারপর আমি করাচ্ছি।
পারবি করতে কিছু নেই, কিন্তু আমি অলরেডি গল্প বলে দিয়েছি, গল্প আমি বলে দিয়েছি, অঙ্ক পেরে যাওয়া উচিত। দেখি অঙ্কটা কি করা যেতে পারে। কি 10 টাকা? প্রথমে কি বলবো, এই দেখ, প্রথমে করব ডিভিডেন্ড গ্রোথ মডেল, দুটো মডেল করব, দুটো দেখ, এই দেখ শোন, অঙ্কে না দুটো মডেলই হবে, দুটো মডেলের অঙ্কই করতে হবে, কারণ ওই যে কোশ্চেন সেট করেছে, একটা কি বলেছি ইকুইটি শেয়ারের দুটো মডেল হয়, একটা উইথ গ্রোথ মডেল, একটা উইথ আউট গ্রোথ মডেল। এবার কোশ্চেনে কি গ্রোথ দিয়েছে? হ্যাঁ না, গ্রোথ দিয়েছে, ও গ্রোথ লেখা দেয়নি, ওইভাবে বলছি, দেখ গ্রোথ দিয়েছে, কি করে বুঝতে পারলাম, দেখ এটা হচ্ছে তো, এটা তো কোনো বিকম অনার্স এর অঙ্ক না, এটা হচ্ছে তোর সি এর, ওদের যে স্টাডি ম্যাটেরিয়াল আছে ওই বইয়ের অঙ্ক, ঠিক আছে, এই জন্য গ্রোথ লিখে দেয়নি, তো বুঝে নিতে হবে গ্রোথ। এই দেখ গ্রোথ বলেছে, এই যে কি বলেছে, ইটস আর্নিং এন্ড ডিভিডেন্ড আর এক্সপেক্টেড এট 5% পার অ্যানাম, ঠিক আছে, তো তো এই যে এটাই হচ্ছে গ্রোথ, এটা সি এর যে এফএম এর বই আছে ওই বইয়ের ফার্স্ট অঙ্ক, ইকুইটি শেয়ারের ফার্স্ট অঙ্ক এটা, ঠিক আছে, তো এই দেখ ভালো অঙ্ক, খুব সুন্দর। তাহলে কি বললাম, ডিভিডেন্ড, লেখ ডিভিডেন্ড গ্রোথ মডেল, ডিভিডেন্ড গ্রোথ মডেল, ফর্মুলা কি মনে আছে নাকি মুখস্থ করতে হবে বল? মনে আছে, মনে আছে। আচ্ছা, আমরা শিখছি ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ারকে কে ই দ্বারা ডিনোট করব। এবার শিখছি হচ্ছে ডিভিডেন্ড মডেল, ডিভিডেন্ড মডেল হলে ডিভিডেন্ড আসবে, আর্নিং মডেলে আর্নিং আসবে, তা ডিভিডেন্ড মডেলে ডি, ডিপিএস 1। আচ্ছা তোদের যদি খুব কষ্ট হয় ডিপিএস লিখতে, আরো ছোট করে দিতে পারিস, D1 করতে পারিস, যদি কষ্ট হয় না ডিপিএস 1 লিখতে, D1 ও করতে পারিস, কোনো সমস্যা নেই, এতে কোনো ভুল নেই, এটা করা যেতেই পারে, ঠিক আছে, এটা বলে দিলাম, ঠিক আছে তো। আচ্ছা, ডিভাইডেড বাই এমপিএস 0, এমপিএস বাই এমপি কি লেখা ছিল একই ব্যাপার, ঠিক আছে, এমপি 0 বা অনেকে এমপি 0 লিখতে পারিস তুই, প্লাস জি, প্লাস জি, ব্যাস ফর্মুলা হয়ে গেল। এবার দেখতে হবে ডিপিএস কত ছিল, আগের বছরের ডিভিডেন্ড বলে দিয়েছে, দেখ এই যে ডিভিডেন্ডটা বলেছে না, ডিভিডেন্ড কত বলেছে দেখ তো, এই যে এই দেখ বলেছে ইটস ডিভিডেন্ড পে আউট রেশিও 40%, ডিভিডেন্ড পে আউট রেশিও 40%। তবে একটা শুনে রাখ একটা জিনিস, ডিভিডেন্ড কার উপর দেয় জানিস তো? হ্যাঁ ফেস ভ্যালু, ফেস ভ্যালু অবশ্যই ফেস ভ্যালুর উপর হয়, ডিভিডেন্ড ফেস ভ্যালুর উপর হয়, সেটা নয়, ডিভিডেন্ড পে আউট রেশিও বলেছে, ঠিক আছে, এখানে ডিভিডেন্ড পে আউট রেশিও 40% বলেছে, ডিভিডেন্ডটা হয় আর্নিং এর উপর, ডিভিডেন্ড হয় আর্নিং এর উপর, ডিভিডেন্ড তুই কামিয়েছিস কত 9 টাকা করে, 9 টাকার উপর ডিভিডেন্ড দেবে, 9 টাকার উপর ডিভিডেন্ড দেবে, ঠিক আছে তো। এই তো বলেছে ডিভিডেন্ড পে আউট রেশিও, এরপর আগামী আস্তে আস্তে যখন তুই অঙ্ক করবি না ফর্মুলা আসবে ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও সবসময় ইপিএস এর উপর হয়, মানে ডিভিডেন্ড ইপিএস এর উপর হয়, ডিভিডেন্ড ইপিএস এর উপর হয়, তাহলে এখানে ইপিএস ছিল কত 9 টাকা, তো 9 টাকার উপর 40% হবে ডিপিএস, ঠিক আছে, 9 এর 40%, 3.6, এত আনন্দ করলেও হবে না, 3.6 ডিপিএস 1 মানে কি, ডিপিএস 1 মানে হচ্ছে তোমার এই বছরের ডিভিডেন্ড বের করতে বলেছে, তো এই বছরের ডিভিডেন্ড বের করার নিয়ম কি, এই বছর ডিভিডেন্ড কোশ্চেনে বলেনি, ও আগের বছর বলেছে, তা আগের বছর বললে এখানে কি লিখবো, ডিপিএস 0 প্লাস গ্রোথ রেট জি, তাহলে আগের বছরের ডিভিডেন্ডটা কত ছিল দেখ, 3.6 প্লাস গ্রোথ রেট কত ছিল বল, 5%, হ্যাঁ করে নে দেখ, কত হচ্ছে বল, 3.78 বেরিয়েছে তো, এটাই হবে 3.78, দেখ কারণ না বেরোলে বল 3.78 কি করে বেরোলো, বুঝেছিস তো এটা, আর 3.6 কি করে বেরোলো, যদি বুঝতে অসুবিধা হয় আরেকটা লাইন যদি মনে হয় যদি বুঝতে পারছেন তো লিখে দে, ডিপিএস যদি কারোর অসুবিধা হয়, ডিপিএস
0, এটা কার উপর হবে? ইপিএস এর উপর হলো। ইপিএস এর উপর কত পার্সেন্ট? 40%। ইপিএস ছিল কত? 9, তার উপর 40% করে 3.6 হলো। প্রথম একটু অসুবিধা হবে, পরবর্তী পুরো এমনি হয়ে যাবে, কিছু নেই। পরের ক্লাসে হেভি ইজি লাগবে। আজকে একটু বোঝার ব্যাপার ছিল, একটু বুঝতে অসুবিধা হলো, তো পরের ক্লাসে একদম জল হয়ে যাবে। তাহলে ডিপিএস 1 কত বেরোলো? 3.78। আর মার্কেট প্রাইস তো কেউ চেঞ্জের ব্যাপার না, বলেই দিয়েছে। দেখ মার্কেট প্রাইস কত বলেছিল অঙ্কে? 36। 36। গ্রোথ রেট কত বলেছিল? 5%, তাই তো? 0.05 লিখে দে, করে দেখতো কত কি বেরোচ্ছে। ক্যালকুলেটর নে, কর, সুন্দর করে কর, ক্যালকুলেটর হাতে ধরে কর, দেখ কি বেরোচ্ছে। 0.100 করেছিস? 15.5। হ্যাঁ, এদিক দেখ, এই দেখ রাহুল, ক্যালকুলেটরে লিখবি 3.78/36, লিখে যেটা বেরোলো তার সাথে যোগ করবি 0.05, দুটো হলো, করে যেটা বেরোবে তার সাথে 100 মাল্টিপ্লাই করবি। দাদা আগের ক্লাসেও বলেছিল না, ও তো আসিসনি। যা বেরোবে ফাইনাল যে অ্যান্সার হবে তার সাথে 100 মাল্টিপ্লাই করবে, কারণ এটা তো পার্সেন্টেজ। না না, না লিখলে ও বুঝে যাবে, ওটা জানেই তো, ওরা এটুকু জানে। আচ্ছা শোন, আস্তে 15.5% বোঝা গেল। এটা এটা বোঝা গেল। এটা কোন মডেল করলাম? ডিভিডেন্ড গ্রোথ মডেল। আর্নিং মডেল তো নিজেই করতে পারবি, কর। হ্যাঁ, পড়তে তো হবেই তোকে। লেখ আর্নিং, লেখ আর্নিং গ্রোথ মডেল। ফর্মুলা কি? কে ই ইকুয়াল টু ইপিএস 1 মাইনাস, এই মাইনাস কি হচ্ছে, ডিভাইড করেছি আমি, ডিভাইড লিখেছি বাট ভুল করে বলে দিয়েছি, এমপিএস 0 প্লাস জি। এবার লেখ ইপিএস 1, তাহলে কি হবে? ইপিএস 1টা কি হবে? এই বছরের ইপিএস, ইপিএস 0 প্লাস জি। তাহলে কত ছিল? 9 টাকা ছিল তো, এর ওপর 5%, 9 এর ওপর কত হচ্ছে দেখ। বুঝতে পারছিস তো এটা কি করলাম, নাকি এটা বুঝিসনি? বুঝেছিস তো? আগের বছর ইপিএস ছিল 9 টাকা, গ্রো করছে 5% গ্রো করলো, কত? 9 প্লাস 5%, 9.45। আচ্ছা শোন, এই আসতে 9.45 ডিভাইড বাই 36, আর গ্রোথ রেট 0.05। আসতে 31.25 বেরিয়েছে। হ্যাঁ, মিলে গেছে। এটা 31.25%। হয়েছে তো? কে কথা বলছে তো? নেক্সট অঙ্কে চলে আয়। হয়েছে, টোকা হয়েছে, কমপ্লিট। নেক্সট অঙ্ক লেখ, কোশ্চেন লেখ। শোন, নেক্সট অঙ্ক লেখ। লেখ এ কোম্পানি, লেখ এ কোম্পানি হ্যাজ পেড ডিভিডেন্ড, লেখ এ কোম্পানি has paid dividend, a company has paid dividend, a company has paid dividend of rupee 1 per share, of rupee 1 per share। ব্র্যাকেটে লিখে রাখ ফেস ভ্যালু ₹10। ব্র্যাকেট ক্লোজ করে লেখ লাস্ট ইয়ার, ব্র্যাকেট ক্লোজ করে লেখ লাস্ট ইয়ার। ঠিক আছে তো? and it is expected to grow, and it is expected to grow and it is expected to grow at the rate 10%, at the rate 10% next year।
নেক্সট ইয়ার, ফুল স্টপ। ক্যালকুলেট, ক্যালকুলেট KE, calculate KE if the MPS, if the MPS, ঠিক আছে, MPS is ₹55। দেখ একটা কথা তোকে বলে দিই, তোদের বলে দিই, এই যে এখানে যে MPS দিয়েছে, এখানে কি কিছু লিখেছে MPS টা কবে, এই বছরের নাকি আগের বছরের? ও আগের বছরই হয়, ও নাও বলতে পারে তোকে পরীক্ষায়, ঠিক আছে তো। এখানে যখন ইকুইটি শেয়ার করবি ও তোকে মার্কেট প্রাইসই বলে দেবে, ও আগের বছর পরের বছর এই সমস্ত কিছু বলবে না, ঠিক আছে, ও মার্কেট প্রাইসই বলবে, এই আগের বছর এবছর এরকম কিছু বলে না, এমপিএসসি লিখে দেবে। তো অঙ্কটা তো তুই বুঝে গেলি, এটা কি মডেল বলেছে বলতো? এটা ডিভিডেন্ড মডেলই বলেছে, এর ডিভিডেন্ড মডেলই বলেছে, এ তো অঙ্ক, সোজা অঙ্ক একদম। সলিউশন লেখ, সলিউশন লেখ, লেখ কে ই ইকুয়াল টু ডিপিএস 1 বাই এমপিএস প্লাস জি। তার মানে আমি দেখ এখানটায় আবার জিরোও লিখলাম না, ব্যাপারটা বুঝতে পারলি? কারণ কিছু তো বলেনি আমাকে, আমাকে তো বলেনি বিগিনিং এন্ড এরকম কিছু বলেনি, আমি লিখবো কেন? ঠিক আছে তো। আচ্ছা, ডিপিএস ওয়ান তোকে কি এবছরের ডিভিডেন্ড বলেছে না স্যার আগের বছর? তাহলে ফর্মুলা কি হবে? ডিপিএস 0 প্লাস জি ডিভাইডেড বাই এমপিএস। বল না এমপিএস কত দেখলাম? 55 না, এটা 55। গ্রোথ রেট কত বলেছিল অঙ্কে? 10%, মানে 0.10। নেক্সট, আগের বছরের ডিভিডেন্ড কত বলেছিল বলতো? কে বলবি আগের বছর ডিভিডেন্ড? এবার ফার্স্ট লাইনে লেখা ছিল, ফার্স্ট লাইনে 1 টাকা, 1 টাকা, 1 টাকা প্লাস প্লাস কত পার্সেন্ট বেড়েছে? গ্রোথ রেট কত বলেছিল? 10%। তাহলে 1 প্লাস 10% করে দে, ডিভাইড বাই 55 প্লাস 0.10। তাহলে কত হচ্ছে? ক্যালকুলেটর লেখ, 1 প্লাস 10% করলে কি 1.1 হয়? একবারে করে দে, 1.1 বাই 55, ক্যালকুলেটর লেখ 1.1 বাই 55 লিখেছিস তো, প্লাস 0.10, 12%। আচ্ছা, 12% মানে 12%। তার মানে আজকে মানে বেসিকটা পুরো বেসিক, আমি কিন্তু বইয়ের অঙ্ক করাইনি আজকে ইকুইটি শেয়ারের ওপর, সেইভাবে বইয়ের অঙ্ক করাইনি। বইয়ের অঙ্ক না দুদিন করাতে হবে, ইকুইটি শেয়ারের ছোট ছোট অঙ্ক দুদিন করানো, অনেক ছোট ছোট জিনিস আছে। আমি তোকে বলে দিই, তাহলে ক্লাস হয়ে গেছে, ক্লাস আর করাচ্ছি না, কিন্তু কিছু কথা বলে দিচ্ছি। আমি কি কি শেখাইনি তোকে এখনো পর্যন্ত, আমি তোকে এই অঙ্কে কি কি শেখাইনি এর উপর বেস করে কিন্তু পরের দিন প্র্যাকটিস হবে অঙ্ক। কোন অঙ্কে না জি তোকে বলে দেবে না, ভালো করে শুনবি, গ্রোথ রেট বলে দেবে না, ও তোকে লাস্ট 4-5 বছরের ডিভিডেন্ড বলে দেবে, ভালো করে মন দিয়ে শোন, ও তোকে লাস্ট 4-5 বছরের ডিভিডেন্ড বলে দেবে, বলবে আমি তোমাকে 5 বছরের ডিভিডেন্ড বলে দিলাম, কিন্তু গ্রোথ রেট কোশ্চেনে বলবে না। ওই ডিভিডেন্ড লাস্ট 4-5 বছরের বলে দিয়েছে, তার মানেই তোমাকে গ্রোথ রেট বের করতে বলেছে। বুঝিসনি? প্রথম বছর ডিভিডেন্ড ছিল 10 টাকা, পরের বছর 12 টাকা, তারপর বছর 14 টাকা, তারপর 16 টাকা। তার মানে কি ও তোকে গ্রোথ রেট বলে দিল না, কিন্তু ইনডাইরেক্টলি বলে তুমি গ্রোথ রেট বের করো। তো এরকম কোশ্চেনও থাকবে, পরের ক্লাসে এগুলো সব ডিসকাশন হবে। পরের ক্লাস পুরোপুরি সিইউতে যে সমস্ত অঙ্কগুলো আছে ওইগুলো পুরো তোলে, ওই অঙ্কগুলো সব করানো হবে, ঠিক আছে, যে অঙ্কগুলো এসছে। আজকে তোকে বেসিক আইডিয়াটা দিলাম, ঠিক আছে, এবার মেইনলি পরের দিন বইয়ের অঙ্ক করানো হবে। ধন্যবাদ।